আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, আমরা সবসময় বলছি যে তোমার মস্তিষ্কে যাতে এই চিন্তাটা থাকে যে তোমার মধ্যে আল্লাহ ওই ক্যাপাসিটি দিয়েছে, আর্মির কমান্ডোর যে আলাদা একটা ক্যাপাসিটি থাকে সেইটা। এবং আমি সবসময় বলি যে তুমি খেয়াল করবা প্রত্যেকদিন যখন তুমি একাধিক সাবজেক্ট পড়বা তখন কিন্তু তোমার টোটাল যে পড়ার পরিমাণ সেটা বেশি হবে। এবং যখন একটা সাবজেক্ট পড়বা তখন পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবা, দেখবা যে একটা অধ্যায় একটা মাত্র হচ্ছে সাবজেক্ট, কি পড়ো, অপ্রয়োজনীয় লাইন পড়তেছো। অথচ সেখানে যদি তুমি একাধিক সাবজেক্ট যখন তুমি পড়ো তখন দেখা যাচ্ছে তুমি ঘুরায় ঘুরায় পড়তে পারো এবং তোমার পড়ার যে হচ্ছে যে পরিমাণটা সেই পরিমাণটা বাড়ে। আমি সবসময় বলি পড়াশোনাটাকে অনেকটা খাওয়া দাওয়ার সাথে তুলনা করা যায়। যেমন প্রত্যেক দিন আমরা যখন ভিন্ন ভিন্ন আইটেম খাই তখন কিন্তু আমাদের খাওয়ার রুচিও ভালো থাকে এবং শরীরের যে ইমপ্রুভমেন্ট সেটা চমৎকার হয়। ঠিক তেমনি করে পড়ার ক্ষেত্রে যখন তুমি একাধিক সাবজেক্ট পড়বা, প্রত্যেক দিন যখন তুমি হচ্ছে ভিন্ন ভিন্ন সাবজেক্টের ভিন্ন ভিন্ন টপিকস পড়বা তখন কালেকটিভ ওয়েতে তোমার পড়ার পরিমাণটা কিন্তু বাড়বে। এবং সুপার কমান্ডোতে আমরা যে জিনিসটা করছি যে প্রত্যেক দিন 4টা সাবজেক্ট, তার মধ্যে ইংলিশ জেনারেল নলেজ একদম প্রথম থেকে কম্পালসরি, তার সাথে যেটা সায়েন্সের 2টা সাবজেক্ট, এবং প্রত্যেক সপ্তাহে 1075-এর পরীক্ষা এবং 4 দিন, আজকে হচ্ছে 4 নাম্বার কোশ্চেন্স অ্যানালাইসিসের ক্লাস। এবং তোমরা মাথায় রাখবা এই যে আজকে যে 4র্থ ক্লাসটা হবে এই 4টা ক্লাসের মধ্যে যা কিছু আমরা পড়বো এখান থেকে তুমি দেখো ফাইনালি ইনশাল্লাহ 25-27 নাম্বার থাকবে। হ্যাঁ, এই অল্প জায়গা থেকে যেখান থেকে আমরা পড়ছি। কি কারণে? কেননা কোশ্চেন্স যেই জায়গাগুলো থেকে থাকে ওই জায়গাগুলো আগে একদম পড়ে ফেলতে হবে, তাহলে তোমার একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে যে না আমি অন্তত যা কিছু পড়তেছি এগুলো থেকে প্রশ্ন পাচ্ছি। এবং তুমি দেখবা তোমার ব্রেনটা যখন পজিটিভ কোনো কিছু পায় তখন কাজের যে আগ্রহটা থাকে, কাজের যে গতিটা থাকে এটা আরও অনেক বেড়ে যায়। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলবো প্রথম থেকে যা কিছু পড়ছো একদম কন্টিনিউয়াস রিভিশন। এবং আমাদের ক্লাসের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে প্রথম থেকে যা পড়ছো রেগুলার তোমাকে রিভাইজ করতেই হবে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা কথা আমরা বলছি তোমাদেরকে, সেটি হচ্ছে যে প্রত্যেকটা দিনের একটা রুটিন বানায় ফেলো, যে আগামীকালকে তুমি কি করবা, আজকে রাতে ঘুমানোর আগে রুটিন করে ফেলবা এবং রাতে যত তাড়াতাড়ি ঘুমানো যায়। আমরা তোমাদের বলছি যে আমাদের ক্লাসগুলো দুপুর 2:30টার দিক থেকে, কখনো 2:30টায় যদি মিস হয়ে যায় তাহলে 9টা থেকে 9:30টায়। তা আমরা চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করে 2:30টায় ক্লাসটাকে নিয়ে আসতে ইনশাল্লাহ। তা তোমরাও রেডি হয়ে যাও। আমরা এখন যে কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করবো খাতা কলম নিয়ে সাথে সাথে নোট ডাউন করবা এবং প্রথমে নতুন কিছু পড়বো, তারপরে মাঝখানে আগের যে ক্লাসগুলো আমরা করেছি সেইখানকার কিছু কোশ্চেন্স তোমাদের হচ্ছে অ্যানালাইসিসের মধ্যে আবার নিয়ে আসবো। তার মানে হচ্ছে ওগুলো রিভিশনও করবো, দেখবো যে কার কতটুকু খেয়াল আছে। ঠিক আছে, ওকে। এবং দুপুর টাইমটা তুমি দেখো যে পড়ার মধ্যে থাকলে ঘুমও ধরে না, ভালো লাগে। আর যদি দেখা যায় পড়া নাই, অপ্রয়োজনে আন্দাজে টাইম লস করছি, তো এই টাইমটা আমার মনে হয় দুপুরের টাইমে যদি আমরা ইনশাল্লাহ রেগুলার পড়তে পারি আমাদের সময়ের একটা হচ্ছে বরকত হবে। কেননা দুপুর টাইমটা এমনিতেই এদিক ওদিক করতে করতে টাইম চলে যায়, অথচ সেই টাইমটা যদি আমরা পড়ার মধ্যে থাকতে পারি সব দিক থেকে হচ্ছে সবচেয়ে বেশি আমরা লাভবান হবো। তাহলে শুরু করছি, দেখা যাক যে কীরকম রয়েছে। আচ্ছা, ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটাকে কি বলে? এটা সমন্বয় নিয়ন্ত্রণে মস্তিষ্ক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আসছে। মস্তিষ্কের মধ্যে প্রধানত খেয়াল রাখবা তুমি যে 5টা গহ্বর আছে। কয়টা বলো? 5টা। তার মানে এই কোন গহ্বর কোথায় থাকে সেটা মনে রাখা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটা মনে রাখার আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি, তাহলে তুমি ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, আচ্ছা খেয়াল রাখবা মস্তিষ্কের মধ্যে তুমি এইভাবে করবা যে প্রথম ও দ্বিতীয় গহ্বর। কি নাম বলো? প্রথম ও দ্বিতীয়। আমার সাথে সাথে লিখে ফেলো, দ্বিতীয় গহ্বর। আচ্ছা, আমি যদি যে কাউকে বলি আমাদের যে 12 জোড়া কর্টিক স্নায়ু আছে তার মধ্যে প্রথম জোড়া কর্টিক স্নায়ুর নাম কি? যে কেউ বললো ভাই অলফ্যাক্টরি। ঠিক তেমনি করে অলফ্যাক্টরির যে লোব সেইখানে থাকে প্রথম ও দ্বিতীয় গহ্বর। তাহলে ওই যে কর্টিক স্নায়ুর সাথে মিলাই ফেললাম অলফ্যাক্টরি লোবের মধ্যে। কি নাম বলো? অলফ্যাক্টরি লোব এই অংশে রয়েছে হচ্ছে প্রথম ও দ্বিতীয় গহ্বর। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ভাই থার্ড, তৃতীয় কি লিখলাম? থার্ড লিখলাম। থার্ড কেন লিখলাম? তৃতীয় না লিখে থার্ড কেন লিখেছে সেটা একটা কারণ আছে। থার্ড বানানটা শেষ বর্ণ কি? ডি। ডিতে হয় ডায়েনসেফালন। কি হবে বলো তো? ডায়েনসেফালন। তার মানে তৃতীয় যে গহ্বরটা এটা কোথায় থাকে বলো তো? ডায়েনসেফালন। ও, এখানে ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে, তার মানে এটা তৃতীয় গহ্বর, থার্ড ভেন্ট্রিকল। উত্তর চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো চতুর্থ যে গহ্বর এইটাকে আমি লিখি ফোর্থ। কেন লিখছি সেটা তুমি বলতে পারবো এখনই। ফোর্থ বানানটা এফ দিয়ে শুরু না? আমরা জানি না ওই যে FM রেডিও নাম শুনছো তোমরা প্রত্যেকেই? হ্যাঁ, FM রেডিও। আচ্ছা, এখন FM রেডিও যেটা রয়েছে প্রত্যেকে ভালো করে মাথায় রাখতে হবে। এমতে হতে পারে কি জানো? মেটেনসেফালন। তার মানে হচ্ছে ফোর্থ গহ্বরটা থেকে মেটেনসেফালনের মধ্যে। ফোর্থ গহ্বর কোথায় থাকে? মেটেনসেফালন। সাথে সাথে নোট ডাউন করে ফেলো। ঠিক আছে, ওকে। এরপর একটা আছে হচ্ছে কেন্দ্রীয় গহ্বর। এইটা আমাদের সবচেয়ে দামি জায়গা, যার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। কি নাম বলো? মেডুলা অবলাঙ্গাটার মধ্যে থাকে মেডুলা অবলাঙ্গাটা।
ওকে ফাইন। তাহলে দেখো এই 5টা গহ্বর কোন জায়গায়, এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসার প্রচন্ড সম্ভাবনা আছে। কিভাবে শিখলাম? প্রথম আর দ্বিতীয়, এটাও প্রথম কর্টিক্স নয়, অলফেক্টরি লোবের মধ্যে থাকে। থার্ড লিখছি, তৃতীয়টা কি লিখছি? থার্ড, ডি দিয়ে ডায়েনসেফালন। চতুর্থ ফোর্থ লিখছি FM মেটেনসেফালন। পঞ্চম বলি নাই, এটা বলছি কেন্দ্রীয় গহ্বর, মনে রাখার জন্য কেন্দ্রীয় গহ্বর। কেন্দ্রীয় গহ্বরটা কোথায়? মেডুলা অবলাঙ্গাটা। এবং আমরা জানি মস্তিষ্কের যে 3টা অংশ আছে, অগ্র, মধ্য, পশ্চাৎ। পশ্চাতে যে মেডুলা অবলাঙ্গাটা, এই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কাজ করে। মেডুলা অবলাঙ্গাটা সবচেয়ে বেশি কাজ করতে থাকে। এটা আমরা পরে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ আছে সেখানে ইনশাআল্লাহ অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসবো। তাহলে এটা আমার মনে হয় প্রত্যেকের মাথায় চলে আসছে, ঠিক আছে? আমি কিন্তু ধরবো পরে। থার্ড, ডি দিয়ে ডায়েনসেফালন। ফোর্থ, FM মেটেনসেফালন। প্রথম আর দ্বিতীয় করোটিক স্নায়ুর সাথে 12 জোড়া। প্রথম হচ্ছে অলফেক্টরি লোব। আর কেন্দ্রীয় গহ্বর কোনটা? সবচেয়ে বেশি কাজ করা। এইভাবে খেয়াল রাখতে পারো। কেন্দ্রীয়তে হচ্ছে আমাদের জীবনের সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে মা, মতে মেডুলা অবলাঙ্গাটা। এইভাবে খেয়াল রাখো। কেন্দ্রীয় হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে মা, মতে মেডুলা অবলাঙ্গাটা। আর এটা খেয়াল রাখো FM, এই মেডুলা আবার এটা মিশে, এটা হচ্ছে মেটেনসেফালন, এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এটা যাতে খোঁচর মোচর না হয়। ওকে, আরো বারবার বলছি, খোঁচর মোচর হবে না। দেখো কেন্দ্রীয় বানানে রফলা আছে না, এই অবলাঙ্গাটাই যে এরকম করে হচ্ছে যুক্ত বর্ণ আছে, এইভাবে খেয়াল রাখবা। একটার সাথে আরেকটা এরকম দেখবা যে চেহারার সাথে কি মিলানো যায়, তাহলে ব্রেন খুব সহজভাবে ওইটাকে লম্বা সময় ধরে লং টার্ম মেমোরি সেন্টার ইনশাআল্লাহ রিজার্ভ রাখবে। ওকে, এরপরে চলে যাই আমরা ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব। আচ্ছা, সিলোম যেটা আছে এটা 2টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, আর একটা হচ্ছে মেসোডাম থেকে তৈরি। তার মানে 3টা যে অংশ রয়েছে, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, তার মধ্যে মেসোডাম থেকে তৈরি হচ্ছে এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, এটাকে বলে সিলোম। তা সিলোমের উপর ভিত্তি করে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে অপ্রকৃত সিলোম, একটু লিখে ফেলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অপ্রকৃত কি নাম বলো তো? অপ্রকৃত। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে এইভাবে পড়লে তোমার খেয়াল হবে যে আগে প্রথমে লেখো সিলোমবিহীন, লেখো প্রথমে লেখো সিলোমবিহীন, তাহলে তোমার ভালো হবে। সিলোমবিহীন মানে নাই, কার একদম কোনো সিলোম নাই। তুমি খেয়াল রাখবা পরিফেরা নিডেরিয়া প্লাটিহেলমিনথেস, পরিফেরা নিডেরিয়া প্লাটিহেলমিনথেস, তার মানে প্রোটোজোয়া আদ্য প্রাণী, ওইটা তো নাই। ওকে তোমাদের যে বই রয়েছে সেখানে ওকে একদম সাইডে রেখে দিয়েছে। আগেকার বইগুলো তো এটা সহ 10টা ধরতো, এখন ওইটাকে একদমই আলাদা করে রাখছে। ধরো আদ্য প্রাণী প্রোটোজোয়া বাদ দাও, তাহলে পরিফেরা নিডেরিয়া প্লাটিহেলমিনথেস সিলোমবিহীন। পরিফেরা নিডেরিয়া প্লাটিহেলমিনথেস, একটু দ্রুত লিখে ফেলবা, প্লাটিহেলমিনথেস। ওকে ফাইন, এটা হচ্ছে সিলোমবিহীন। আচ্ছা, এরপরে হচ্ছে কি ভ্রান্ত সিলোমযুক্ত। কি বলো? ভ্রান্ত সিলোমযুক্ত। ভ্রান্ত মানে হচ্ছে মিথ্যা বা সিউডোসিলোমেট, ঠিক আছে? ভ্রান্ত সিলোমযুক্ত বা সিউডোসিলোমেট, অথবা এটাকে তুমি বলতে পারো অপ্রকৃত সিলোমেট। তার মানে এর 2টার মধ্যে একটা বৈশিষ্ট্য সিলোমের মিলে আর একটা বৈশিষ্ট্য মিলে না। ওকে, এইটা হচ্ছে একটা শুধু খেয়াল রাখো, তোমার জন্য একটাই যথেষ্ট। নেমাটোডা। কি নাম বলো তো? নেমাটোডা। আর বাকি যত আছে সবগুলো হচ্ছে প্রকৃত সিলোম। কি বলো? প্রকৃত সিলোম। তা এটা এমনিতে তোমার খেয়াল থাকবে, নেমাটোডা বাদ দিলে বাকি যতগুলো আছে। কেউ যদি কবে টেকনিক দিয়ে, টেকনিকের কিছুই লাগে না, এমনিতে আমি মজা করে বলি যে প্রকৃত জিনিস ক্যামেরায় ধারণ করা হয়। তাহলে এখানে তুমি দেখো, সিতে হচ্ছে কর্ডাটা, এতে হচ্ছে অ্যানিলিটা, এমতে মলাস্কা, ইতে একাইনোডার্মাটা, এতে হচ্ছে আর্থ্রোপোডা, এগুলো সবগুলো বাকি যতগুলো আছে পর্ব উন্নত যত হয়েছে সিলোম তত প্রকৃত থেকেছে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা। তা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় এই সিলোমের মধ্যে ভ্রান্ত সিলোমটা বেশি আসে, এটা হচ্ছে নেমাটোডা। এইটুকু মাথায় রাখবা, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ক্যামেরা দিয়ে খেয়াল রাখতে পারি আমরা কর্ডাটা, অ্যানিলিটা, মলাস্কা, একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, ঠিক আছে? এইভাবে খেয়াল রাখবো, ক্যামেরায় ধারণ করছি প্রকৃত জিনিস, বাস। তাহলে এটা কি ভ্রান্ত সিলোম হচ্ছে নেমাটোডা। আচ্ছা, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের আমি পার্সেন্টেজ সব পড়াবো, তার মধ্যে এখানে আমি তোমাকে বলি নাইট্রাস অক্সাইড অবশ্যই হয়, মিথেন হয়, CFC হয়, নাইট্রোজেন কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়। এগুলো পার্সেন্টেজ আমি পড়াই দিব পরে, নাহলে একবারে সবগুলো মাথায় আনতে পারবো না, দেখা যাবে খোসর মোচর হয়ে গেছে, দরকার নাই। ওকে ফাইন, এরপরে আমরা চলে যাই। একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরত্বে পড়বে? এইটা গতিবিদ্যাতে যদি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা খুব দ্রুত কীভাবে আনসার করতে পারো সেটা তোমাকে শেখাই দিই। দেখো, খুবই ইজি জিনিস, একটু মনে রাখার জন্য আমি তোমাকে বলি। তুমি হার্ট দিয়ে খেয়াল রাখবা। কী দিয়ে বলো তো? হার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ফর্মুলাগুলো দিয়ে একটা প্রশ্ন ইনশাআল্লাহ তুমি পাবাই পাবা, এত ইম্পর্টেন্ট। এখানে ই এবং এ কেটে দাও, তাহলে কি থাকছে? এইচ থাকছে, আর থাকছে, টি থাকছে। এইচতে হচ্ছে আমি বলি এটা হিরো, আরতে আমি বলি রোবট, আর টিতে বলি টম। তা হিরোর শক্তি সবচেয়ে বেশি, আসলে এইচ হচ্ছে হাইট, উচ্চতা, সর্বাধিক উচ্চতা। এটা খেয়াল রাখবা, প্রথমটা স্কোয়ার হবে ভি নট স্কোয়ার, তারপরেরটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, দুইটা স্কোয়ার 2g দিয়ে ভাগ। ফর্মুলাগুলো লিখে ফেলো, এবং
এ টু জেড এই ফর্মুলা মাথায় যাতে অলওয়েজ থাকে, এটা খেয়াল রাখবা। আর যেটা রয়েছে প্রথমটা সে স্কোয়ার পেয়েছে, তার মানে ভি নট স্কোয়ার, পরেরটা স্কোয়ার না পেয়ে ভিত্তি পেয়েছে সাইন 2 থিটা নট, একটা স্কোয়ার একটা জি দিয়ে ভাগ। এই আর হচ্ছে রেঞ্জ পাল্লা, টি যেটা রয়েছে এটা হচ্ছে মানে সর্বমোট যে টাইমটা রাখছে, তার মানে উত্থানকাল পতনকাল সর্বাধিক যে সর্বমোট যে বিচরণকাল, এইটার ক্যালকুলেশন টিতে রয়েছে। টিতে আমরা কি করতে পারি, প্রথমে স্কোয়ার 2 ভি নট সাইন থিটা নট, একটা স্কোয়ার নেই কিন্তু এক্স টু দি পাওয়ার নট মানে কি 1, তার মানে একটা জি দিয়ে ভাগ। আচ্ছা, এই যে তিনটা ফর্মুলা পেরেছি, এই তিনটা ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষা ইনশাআল্লাহ প্রশ্ন আসবেই আসবে, এত ইম্পর্টেন্ট। এবং বেশিরভাগ স্টুডেন্ট ফর্মুলাগুলো ওলট পালট করে। আমি আবার বলছি, তুমি হার্ট দিয়ে খেয়াল রাখো, প্রথমে এইচ তারপরে আর তারপরে টি, দুইটা ভয়েল কেটে দিয়েছি। এখানে হচ্ছে প্রথমটা স্কোয়ার ভি নট স্কোয়ার, পরেরটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, দুইটা স্কোয়ার দুইটা জি দিয়ে ভাগ। আর প্রথমটা স্কোয়ার ভি নট স্কোয়ার, পরেরটা স্কোয়ার না হয়ে কি হয়েছে ভিত্তি হয়েছে সাইন 2 থিটা নট, একটা স্কোয়ার একটা জি। এই টি কোনো স্কোয়ার পাবে না, প্রথমে ভিত্তি 2 ভি নট, তার একবার 2 ভিত্তি দিয়েছে, তারপরে এক তো 2 দেওয়া যাবে না, সাইন থিটা নট একটাও নাই কিন্তু এক্স টু দি পাওয়ার নট ইকুয়াল হচ্ছে 1, একটা জি দিয়ে ভাগ। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মুলা তিনটা যে কোনো সময় মাথায় রাখবা যে পরীক্ষা আসবেই ইনশাল্লাহ, আসবেই, এত ইম্পর্টেন্ট। ফার্স্ট পেপারে যদি কেউ বলে যে ভাই আমি একটা জায়গার ফর্মুলা পড়বো, তাহলে এই তিনটা তোমার পড়ে যেতে হবে, এত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, এটা খুব ভালো করে মাথায় রাখবা। এবং এখানে কিন্তু 6টা ফর্মুলা আছে, কি কারণে সেটা আমি বলি। যদি সাইনের অংশটা বাদ দেই, এই সাইনের অংশটা বাদ দেই, এই সাইনের অংশটা বাদ দেই, তাহলে কোন যদি না থাকে তখন ওইটা বাদ দিয়ে যে ফর্মুলা, তার মানে এই সময় তখন ভি নট স্কোয়ার বাই 2 জি, আর সমান ভি নট স্কোয়ার বাই জি, টি সমান 2 ভি নট বাই জি। আচ্ছা, আমার প্রশ্ন হলো কোন জায়গায় কোন ফর্মুলা দেবো। যদি তোমাকে বলে ধরো যে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক কি বলো উচ্চতা, তখন তুমি দিবা হচ্ছে এইচ। আচ্ছা, আর যদি তোমাকে বলে সর্বাধিক আনুভূমিক দূরত্ব, লিখে ফেলো সাথে সাথে সর্বাধিক আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব, অথবা তোমাকে যদি বলে পাল্লা, তা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি সর্বাধিক শব্দটা থাকলে অনেকে এইচ দিয়ে দেয়। নো, এখানে সর্বাধিক উচ্চতা বা সর্বাধিক উলম্ব দূরত্ব বললে এইচ, কিন্তু যদি তোমাকে বলে সর্বাধিক আনুভূমিক দূরত্ব অথবা পাল্লা, তাহলে আর মাইন্ডেড, এই জায়গাটা ফোকাস করো, নাহলে ভুল করবা। আরেকটা হচ্ছে কি যে সর্বমোট সময় বা হচ্ছে উত্থানকাল পতনকাল বিচরণকাল, এইটা থাকলে হচ্ছে টি। এই তিনটা ফর্মুলা, 3 দুগুণে 6টা ফর্মুলা যাতে মাথায় থাকে। তাহলে এটা কি বলছে, একটি বল, ফর্মুলার তিনটা নিশ্চয়ই আশা করি মাথায় লিখেছ। এবার দেখি আমরা যে অঙ্কটা করলে কিভাবে দাঁড়ায়। একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে এটা হচ্ছে ভি নট, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, তার মানে এটা থিটা নট। বলটি কত দূরত্বে পড়বে, তাহলে দেখো আনুভূমিক, তাহলে ও যে ভাইয়া আনুভূমিক আপনি বলতে, তাহলে পাল্লা আর এর ফর্মুলা অ্যাবসলিউটলি। আর সমান কি হবে বলো তো, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। ওকে ফাইন, ভি নট স্কোয়ার মানে 20কে আমি যদি স্কোয়ার করি, ভেরি ফাইন, সাইন 2 থিটা নট মানে সাইন 2 গুণন হচ্ছে 45 ডিগ্রি গুণন জি হচ্ছে 9.8 বা 10 যাই ধরো, সমস্যা নেই। তাহলে সাইন 2 থিটা মানে সাইন 90 ডিগ্রি মান কত 1 দিয়ে ওইটাকে গুণ করলে 400 ডিভাইডেড বাই হচ্ছে 9.8, তার মানে 40 পয়েন্ট সামথিং এরকম। দেখো জিকে তুমি 10 ধরলে ধরা যাবে, ওই সেক্ষেত্রে হচ্ছে 40 হয়ে যাবে, অ্যাবসলিউটলি হচ্ছে বি নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটাতে যাতে কখনোই ভুল না হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ এটা প্রত্যেকের মাথায় চলে আসছে। হ্যাঁ, আমরা আবার রিভাইজ করবো, আগে দ্রুত একটু লিখতে হবে। স্থূলতার সাথে সম্পর্কযুক্ত রোগ কোনটি? আচ্ছা, এই যে মোটা হয়ে গেলে আমরা জানি যে বিএমআই, বডি মাস ইন্ডেক্সের যে একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। সেখানে তুমি দেখবে স্থূলতার সাথে যে রোগগুলো আছে সেগুলোর মধ্যে তোমার যে জায়গায় ডিস্টার্ব হতে পারে, আমি সেই জায়গাটা বেশি ফোকাস করবো, যে জায়গাতে ডিস্টার্ব হয়, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে ডিস্টার্ব হওয়ার জায়গাগুলো সেটা বলি। স্থূলতার সাথে তুমি প্রত্যেকেই জানো যে এটার সাথে হচ্ছে যে হার্টের সমস্যা হতে পারে, করোনারি হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। কিন্তু যে জায়গায় ভুল হয় আমি তোমাকে সেই জায়গাটা ফোকাস করবো, সেটাকে বলি। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2, এখানে খেয়াল রাখবা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডিএম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। খেয়াল রাখবা অনেক জায়গায় এই যে স্টুডেন্টটা ভুল করে যে টাইপ 1 না টাইপ 2। আচ্ছা, তোমাকে আমি যদি বলি 1 আর 2 পাশাপাশি রাখছি, রোমান সংখ্যা কোনটা মোটা দেখা যাচ্ছে 2, তার মানে 2 হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এই 2 যেটা সেইটা হচ্ছে হার্টের এই যে কি বলে এটা না স্থূলতা, মোটা, ওর সাথে জড়িত, তার মানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা জায়গায় খুব ভুল হয়, সেটাকে আমি তোমাকে বলি। বেশিরভাগ স্টুডেন্ট যে জায়গাটা ভুল করবে সেই জায়গাটা আমাদেরকে হচ্ছে যে আগে ফোকাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তুমি লক্ষ্য করো, তোমার নাম যদি তুমি খেয়াল থাকো, হাইপোথাইরয়েডিজম, কি নাম বলো তো, হাইপোথাইরয়েডিজম। তা এইখানে অনেকে হাইপার বলে, না এটা হাইপোথাইরয়েডিজম, এইটা হচ্ছে এই মোটা হয়ে যাওয়া স্থূলতা যেটা, এইটার সাথে জড়িত। আর অন্যগুলোর মধ্যে আরেকটু বলি যে 2-4টা তোমার নাম খেয়াল রাখতে হবে। পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমার সাথে সাথে একটু উচ্চারণ করো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জাস্ট তুমি খেয়াল রাখতে পারো, যেটার বাংলাটা প্রত্যেকে যেন বন্ধ্যাত্ব
আর ইংরেজিটা লিখে ফেলো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি, ইনফার্টিলিটি। শোনো, আমি যেই জায়গায় ইংরেজি লিখবো বুঝবা যে ওই জায়গায় ইংরেজি শব্দটা ইম্পর্টেন্ট। অপ্রয়োজনীয় একটা লাইন আমি বলার চেষ্টা করি না, তার মানে চেষ্টা করি না। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, টাইপ 1 না কিন্তু, কারণ 2টা মোটা, পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি। আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে, ভাইয়া উচ্চ রক্তচাপ, তারপরে হচ্ছে যে ওইটাকে কি বলে, ক্যান্সার, এগুলো আপনি দিলেন না কেন? হ্যাঁ, কেন দিলাম না সেটা বুঝতে হবে। যেই জিনিসটা এমনিতে মনে থাকবে সেটা তুমি মাথায় রাখো। আমি শিখাবো ওই জিনিসটা যেখানে তোমার প্রবলেম মনে হবে, যেই জিনিসটা তোমার মাথায় আসতে প্রবলেম হবে সেই জিনিসটা। আচ্ছা, এর সাথে আর 2টা জায়গা বলে রাখি, ঠিক আছে? যেমন হাড্ডির মধ্যে ব্যথা, ওইটাকে কি বলে জানো? অস্টিও আর্থ্রাইটিস। এটা একটু লিখে ফেলো তো, অস্টিও আর্থ্রাইটিস। এটা একটু লিখে ফেলো, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। ভালো করে লিখে ফেলো, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। আর একটাও লিখবো যাতে হয়ে যায়, সেটা কি জানো? কলজা আছে না, ওইটারও সমস্যা হতে পারে। তা কলজার পাশে কে থাকে? পিত্তথলি। তাহলে যকৃৎ ও পিত্তনালীর ওষুধ, যকৃৎ ও পিত্তনালীর ওষুধ, পিত্তনালীর ওষুধ লিখে ফেলো, যকৃৎ ও পিত্তনালীর ওষুধ, পিত্তনালীর ওষুধ। বাস, তাহলে এই কয়েকটা ভালো করে খেয়াল রাখবে। তার মধ্যে তোমার যেখানে ডিস্টার্ব হবে, আমি আরেকবার বলে রাখি যে প্রবলেম হওয়ার সুযোগ আছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এইটা আগে পড়ে রাখলাম। তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপার না হাইপো, এটা হ্যাঁ, হাইপার মানে বেশি, কিন্তু এখানে উল্টা, হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এরপরে এইটা বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি, এটা মনে থাকবে। অস্টিও আর্থ্রাইটিস, হাড্ডির মধ্যে সমস্যা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খেয়াল রাখবে। যকৃৎ ও পিত্তনালীর অসুখ। আর কি? ওই যে হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, এটা তো হবেই। ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে, এটা তোমরা ইনশাল্লাহ মোটামুটি প্রত্যেকেই জানো। তাহলে এখন বলছে স্থূলতার সাথে সম্পর্কযুক্ত রোগ কোনটা? রক্তশূন্যতা, মোটেই না। হাঁপানি, নো। করোনারি হার্ট ডিজিজ, হ্যাঁ, হার্টের সমস্যা তো স্থূলতার কারণে হতে পারে। রেনাল ফেলিওর, মোটেই না। তাহলে করোনারি হার্ট ডিজিজ এইটা। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা যাই। দেখো, মেডিকেল অ্যাডমিশনের যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেইটা যদি তুমি ভালো করে মাথায় রাখতে পারো, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন তোমার হয়ে যাবে 100%। আচ্ছা, এবার দেখি আমরা, পিচ্ছিল বরফের উপর 1 কেজি ওজনের একটি পাথর। ওকে, ফাইন। তাহলে এখানে ফিজিক্সের যে ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেমগুলো থাকে সেগুলোর সমাধান করার বুদ্ধি হচ্ছে যা আছে তার সাথে সাথে লিখে বলো। এম 1 কেজি, 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভেগ, ভি 10 সেকেন্ড, এটা হচ্ছে টি, এটা চলার পর থেমে গেছে। এখানে ঘর্ষণ বল কত? কি বলছে বলো? ঘর্ষণ বল কত? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করতে পারি? এফ সমান আমরা জানি এম এ, এ সমান আমরা জানি হচ্ছে ভি, মানে বেগের পরিবর্তন ভি বাই টি। আচ্ছা, এম সমান কত আছে বলো তো? 1, ভেরি ফাইন। ভি সমান কত আছে? বেগ হচ্ছে 2, সময় টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে 0.2 এরকম কিছু আছে, অ্যাবসলিউটলি 0.2 নিউটন। বুঝতে পারছো? মুখে মুখে করবা এবং খুবই সহজ, তোমাকে জাস্ট কনফিডেন্স রাখতে হবে, ইনশাল্লাহ তুমি দেখবা পারছো। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, fill in the blank with the correct option. A person who writes about his own life. দেখো, নিজের লাইফ লিখলে, নিজে মানে কি? স্বতঃস্ফূর্ত, অটো, তাহলে অটোবায়োগ্রাফি। আর যদি যে কারো লাইফ হতো তাহলে শুধু বায়োগ্রাফি হতো, কিন্তু যেহেতু বলছে হু রাইটস অ্যাবাউট হিজ ওন আছে, এই জন্য অটোবায়োগ্রাফি। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করছেন? তো এটা তোমরা প্রত্যেকেই জানো যে জলাতঙ্কের সাথে ল দিয়েই যে নামটা আছে সেটা লুই পাস্তুর, ঠিক না? তাহলে জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করছেন ভালো, লুই পাস্তুর। অন্য নামগুলো তুমি একটু জাস্ট খেয়াল রাখতে পারো। আলেকজান্ডার ফ্লেমিং, প্রত্যেকেই জানো যে পেনিসিলিন যে আছে এটা কিন্তু আবিষ্কার করছে, ঠিক না? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের যে টিকা সেটা আবিষ্কার করছে। এই যে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা, এবং এই সালটা খুব ইম্পর্টেন্ট, গুটি বসন্তের টিকা, এটা একটু বলে রাখি। এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা 1796। কীভাবে মনে রাখবা? ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1896 বা 97, তার ঠিক 100 বছর আগে, এডওয়ার্ড জেনার। আর ইবনে সিনা, ইনি হচ্ছেন শল্য চিকিৎসার জনক, শল্য চিকিৎসার জনক। শল্য মানে সার্জারি, কাটাকাটি যে আছে, এই চিকিৎসার জনক হচ্ছে ইবনে সিনা, শল্য চিকিৎসার জনক। সাথে সাথে কমেন্টস করতে পারো যে পড়াটা মানে হচ্ছে যে ঠিক উত্তর কোনটা, বুঝতে পারছো? তাহলে জলাতঙ্ক লুই পাস্তুর। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই লুই পাস্তুর কত সালে হচ্ছে যে এই জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার? এটা সম্ভবত একটু দেখে নিও তোমরা, 1885। এটা সম্ভবত ওই যে এটা খেয়াল রাখার জন্য আমি সবসময় খেয়াল রাখার জন্য সহজ বুদ্ধি কী করি জানো? তুমি খেয়াল করবা, ম্যারাডোনা 1986-তে অসাধারণ খেলছে, তার 100 বছর এরকম আগে লুই পাস্তুর জলাতঙ্ক। আলেকজান্ডার ফ্লেমিং এটা হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করছে, এবং এই সালটা আমার মনে হয় তোমরা একটু কমেন্টস করো তো, আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কার, এটা একটু কমেন্টস করো, আমি দেখি যে পারছো কিনা। এডওয়ার্ড জেনার 1796, তার মানে 1896-এর 100 বছর আগে। ইবনে সিনা শল্য চিকিৎসা, এটা ডেটটা ইম্পর্টেন্ট না। তাহলে জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করছে লুই পাস্তুর। প্রত্যেকটা ইনফরমেশন যেখানে যতটুকু দরকার সেটুকু পড়ো। অনেকেই প্রশ্ন করে মেডিকেল অ্যাডমিশনে ভাইয়া সাল আসে কিনা? ভাইয়া সাল আসা উচিত না, কিন্তু আসে।
এবং যেই সালগুলো আসে সেগুলো আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, নেটে সমস্যা করলে হ্যাঁ গালিব মাহমুদ ভালো করে পড়তে থাকো, পড়া একদম আজকে থেকে কিন্তু ফ্রাইডে মেডিকেল এবং প্রি মেডিকেলের আজকে 7টায় ক্লাস আছে পেজে, আমরা হচ্ছে ওইটা শুরু করছি ইনশাল্লাহ। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে সারা দেশে সব কোচিং দেখো, দেখে যদি আমরা নাম্বার 1 হই তাহলে আমাদের সাথে সামনে যাও, আর যদি দেখো যে না অন্য কোথাও ভালো, একদম ওই জায়গায় শুরু করে দাও। এইটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি তোমার, কারণ তোমার জীবন সবচেয়ে দামি, প্রত্যেকের জীবন আমরা মনে করি সবচেয়ে দামি, এবং দামি জীবনের জন্য দামি সিদ্ধান্ত হচ্ছে যেখানে তার সবচেয়ে ভালো হবে সেই সিদ্ধান্ত নেওয়া। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো একদম এখন থেকে প্রত্যেক দিন, এবং আমি নিজে দেখছি দুপুর টাইম ক্লাস থাকলে চাঙ্গা থাকা যায়, ক্লাস নাই ঘুম ধরতেছে, খোঁচর মোচর লাগতেছে, তার মানে হচ্ছে কাজে ব্যস্ত থাকতে হবে, রুটিন করে ফেলো প্রত্যেকদিন এই টাইমে। এবং আমরা তো চেষ্টা করছি আজকে থেকে ইনশাল্লাহ আমার ওই আগের রুটিন 10টায় ঘুমায় যাওয়া, এই জন্য আজকে রাতের ক্লাসগুলো কিন্তু 7টা 1টা রেখেছি, আমরা একটা 9টায় রেখেছি, 10টার মধ্যে একদম ইনশাল্লাহ ক্লোজ করে ঘুম, ভোরে 4টা 4:30টার দিকে উঠে আবার পড়া শুরু করে দাও। প্রত্যেক দিন এই অনুযায়ী পড়ো, 2 সপ্তাহ পড়ো, তুমি দেখো যে তোমার লেভেল কোথায় চলে গেছে। 2 সপ্তাহ, জাস্ট 14 ডেজ, 21 দিনে তো বলে অনেকে যে চেঞ্জ হয়, যদি ওইটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কেউ কয় 66 দিন, আসলে কারো কারো আচ্ছা ওইটা নাই বলি, কিন্তু হচ্ছে যে তুমি চেঞ্জ হইতে চাইলে আজকে থেকে শুরু করো, আজকে সবচেয়ে ভালো ডেট শুক্রবার দিন, এবং অসাধারণ হচ্ছে যে লাকি 7 হলে ভালো হইতো, লাকি 6, যাই হোক একদম শুরু করে ফেলো। হ্যাঁ আচ্ছা, তাহলে মোটর, আচ্ছা জলাতঙ্গ, মোটর প্র্যাকটিস নাই, 12 জোড়া করোটিক্স নাই, এখান থেকে প্রশ্ন আসে আমার সাথে একটু মুখস্থ করো তো। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো ককলিয়ার, গ্লোসোফ্যাঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল, মানে সবসময় মুখস্থ। 128 কি ছিল? সংবেদী। সংবেদী মানে কি? মাথা থেকে, যারা সারা শরীর থেকে মাথায় দত্ত দেয়। মোটর কি? 11, 12, 13, 11, 12, 13 মানে 13 বলতে 3, 4, 6, 3, 4, 6 যোগ করলে দেখো 13 হবে, 3 একে যোগ করলে 4, 4, 3 যোগ করলে 7, 13 থেকে 7 গেলে 6, 3, 4, 6, 11, 12, তাহলে মোটর। আর মিক্সড হচ্ছে 5, 7, 9, 10। এখন তাহলে তুমি উত্তর করো মোটর প্রকৃতি, তাহলে 5, 7, 9, 10 এর মধ্যে কি আছে? 7 হচ্ছে ফেসিয়াল স্নায়ু, আর দেখার দরকার নেই, এটা হচ্ছে মোটর প্রকৃতির স্নায়ু। তার মানে এই টাইপের কোশ্চেন আসবেই, মুখস্থ একেবারে A to Z। এগুলা প্রশ্ন পাওয়ার সাথে সাথে 5 সেকেন্ডে দাগায় ফেলতে হবে, তাহলে অন্য জায়গায় হচ্ছে চিন্তা করতে টাইম পাবে, মানে এগুলো একেবারে ওকে। এবং এইরকম প্রশ্ন দিয়ে তুমি চান্স পেয়ে যাবা, শুনলে অবাক লাগে এরকম প্রশ্ন, কিন্তু স্টুডেন্ট এগুলো পরে শেষে এবং খেয়াল রাখতে পারে, এটা খুবই দুঃখ। আলেকজান্ডার ফ্লেমিং, হ্যাঁ আশফিয়া আমিন বলছে 1928, অ্যাবসলিউটলি কারেক্ট, 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম থেকে ওই যে প্রথম ওই জিনিসটা ব্যাকটেরিয়ার যে ব্যাপার সেবারের সাথে আবিষ্কারের সম্পর্ক আছে। আচ্ছা, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য, মুখে মুখে বলবো কারণ এগুলো আমি একবার লিখছি মুখে মুখে। তাহলে মাগরিব, মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি রশ্মি, তারপর কি আছে? দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে রেডিও টেলিভিশন তরঙ্গ বা বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ। তাহলে কি বলছে? বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ, তাহলে একদম মাইক্রোওয়েভ, রেডিও টেলিভিশন, এগুলোর মধ্যে কি আছে? টেলিভিশন তরঙ্গ। বাস, সাথে সাথে তুমি দেখো যে তোমার মাথায় ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, এইবার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা পাইছি, এইখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, লিখে রাখো। সেটা কি? নিচের কোনটি ভুনীয় একটোডাম স্তর? 3টা স্তর আছে, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। মানে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এই জায়গা, তুমি যদি বায়োলজির একটা জায়গা পড়তে চাও যে ভাইয়া আমি একটা জায়গায় পড়ে যাবো যেই জায়গা থেকে প্রশ্ন আসবেই, তাহলে এই জায়গাটা ওই রকম একটা জায়গা দিবে প্রশ্ন, যে একটোডাম থেকে কোনটা তৈরি হয়, মেসোডাম থেকে কোনটা তৈরি হয়, এন্ডোডাম থেকে কোনটা তৈরি হয়। তো এটা কি মনে রাখা খুব কঠিন? মোটেই না, একদম সহজ করে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। কোনটা একটোডাম থেকে তৈরি হয় তোমাকে এখনই শিখাই দিচ্ছি, একদম ব্রেনে ঢুকে যাবে। এটা এই জায়গায় লিখতে হবে, নাহলে এটা ভালো করে বুঝতে পারবে না। এবং এই যে বলতেছি না এখান থেকে আসবেই, লাল কালি দিয়ে লিখে ওইটা টিকচিহ্ন দিয়ে রাখবা, মানে ওইটা অলওয়েজ রেডি মাথায়, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা কিভাবে পড়তে হয়। আচ্ছা, এটা একটু মাথার মতো একটু আর্ট করার চেষ্টা করছি। আচ্ছা ফাইন, লম্বা একজন ভদ্রলোক, ইয়াং ছেলে। আচ্ছা, এইটা এই যে কল্লাটা আছে না, এই কল্লা যেটা আছে, এইটা খেয়াল রাখো যে তুমি সবচেয়ে উপরে আছে, বাইরে আছে, এইটাকে আমি বলি একটোডাম। কি বলি বলো তো? একটোডাম। যে এটা আবার কেমন কথা, আমি যা কই সেটা লেখো আগে। আচ্ছা, মেসোডাম হচ্ছে মাঝখানে। হ্যাঁ, মেসোডাম কি আছে বলো তো? যে ভাই মাঝখানে, এটা আবার কি জিনিস দেখাচ্ছি, মেসোডাম। ওকে ফাইন, এই দুইটা বাদ দিলে যা থাকবে সব কি হবে? এন্ডোডাম। এটা কি হবে বলো তো? এন্ডোডাম। ওকে ফাইন, এন্ডোডাম। এখন দেখো, কোনো মুখস্থ করবো না, কমন সেন্স কাজে লাগাও, মুখস্থ পড়ে আগে বুঝো জিনিসটা কি হবে। আচ্ছা, এই কল্লার মধ্যে সবচেয়ে দামি কি আছে? যে কেউ বলবে দামি হচ্ছে স্নায়ুতন্ত্র আছে। অ্যাবসলুটলি, যে ভাইয়া দামি সবচেয়ে কি আছে বলো তো? স্নায়ুতন্ত্র। খুব ভালো করে খেয়াল রাখো, তাহলে হচ্ছে স্নায়ুতন্ত্র। এখানে আছে একটোডাম, স্নায়ুতন্ত্র, এই যে একটোডাম লিখতেছি। আচ্ছা, এখানে আর কি আছে? যে কেউ বলবে ভাইয়া মস্তিষ্কের সাথে একটা গ্রন্থি আছে, কি নাম? পিটুইটারি। তাহলে পিটুইটারি হচ্ছে একটোডাম, পিটুইটারি। কি নাম বলো? পিটুইটারি। আচ্ছা, এই কল্লার মধ্যে দাঁত আছে না? যে হ্যাঁ ভাই দাঁত আছে, তাহলে দাঁতের এনামেল। ওকে ফাইন, দাঁতের এনামেল লিখে ফেলো সাথে সাথে।
কোনো মুখস্থ না, তোমাকে যেভাবে আমি বলি সেভাবে তুমি লেখো, সারা জীবন তোমার খেয়াল থাকবে, জীবনে ইনশাল্লাহ ভুলবা না যে জিনিসটা কিভাবে হইলো একদম মাথায় চলে আসবে। যে কেউ বলবে চোখও তো আছে, হ্যাঁ আছে, চোখ লিখে ফেলো। চোখ থাকলে কান থাকবে না প্রশ্ন হয়? অন্তকর্ণ, অন্তকর্ণ, ভেরি ফাইন, অন্তকর্ণ যা দিব এগুলো থেকে ইনশাল্লাহ আসবে। তাহলে স্নায়ুতন্ত্র, ওকে ফাইন, ওর সাথে কানেকশন পিটুইটারি। তারপরে কি, আচ্ছা দাঁত দিয়ে দিছি মানে এদিক দিয়ে ইচ্ছা করে, হ্যাঁ। তারপর হচ্ছে চোখ, অন্তকর্ণ। আচ্ছা আর কি দেওয়া যেতে পারে? হ্যাঁ আছে, খুব একটা দামি জিনিস আছে, সেটা বলি যে এই জায়গায় কিন্তু ত্বক আছে এবং ত্বকের এপিডার্মিস, কি নাম বলো তো? ত্বকের এপিডার্মিস, এপিডার্মিস, এপিডার্মিস। দেখো এখানে কিন্তু আমি ত্বকের বলছি এপিডার্মিস, তাহলে ত্বকের এপিডার্মিস বাদে যদি অন্য কিছু আসে তাহলে সে অন্য জায়গায়। এখানে তোমাকে দেখো আমি দাঁতের এনামেল বলছি, এনামেল বাদে যদি দাঁতের অন্য কিছু বলে তাহলে অন্য জায়গায়, সেটা কোন জায়গায় সেটা আমি তোমাকে শিখাই দিব। তাহলে একটোডাম থেকে কি, স্নায়ুতন্ত্র, পিটুইটারি, দাঁতের এনামেল, চোখ, তারপর এখানে কানের কি আছে, অন্তকর্ণ। এরপরে আমরা কি বললাম, এই যে ত্বকের এপিডার্মিস, এটা একটোডাম, একদম ব্রেইনে ঢুকায় ফেলো। আচ্ছা এরপরে মেসোডাম, মেসোডাম আমি তোমাকে বলি যত তন্ত্র আছে লিখে ফেলো, যত তন্ত্র আছে, একটা ব্যতিক্রম, কোন একটা? যেটা অলরেডি স্নায়ুতন্ত্র গেছে সেইটা বাদে আরেকটা, সেটা বলো তো কোন সিস্টেমটা বন্ধ হলে 5 মিনিটের মধ্যে ডেট, আল্লাহ না করুক, যে কেউ চিন্তা করবে নিঃশ্বাস বন্ধ করলে শেষ। তাহলে নিঃশ্বাস যেটা সেটার সাথে কোনটা? শ্বসনতন্ত্র। কি নাম বলো? শ্বসনতন্ত্র। খুব ভালো করে খেয়াল রাখবা, এই যে শ্বসনতন্ত্র যেটা আছে এটা সবচেয়ে দামি, তো এটা সবচেয়ে ভিতরে রাখছে, এটা এইভাবে মনে রাখবা। তাহলে শ্বসনতন্ত্র যেটা আছে সেটা এন্ডোডাম। শ্বসনতন্ত্র কোথায় আছে বলো? এন্ডোডাম, শ্বসনতন্ত্র। এইটা বাদে যত তন্ত্র আছে কি কি আছে? কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, পরিবহন তন্ত্র, আরে কি বলে পরিপাকতন্ত্র, বুঝতেছো আমার কথা? কঙ্কালতন্ত্র, প্রজনন তন্ত্র, এগুলো সব মেসোডাম। আচ্ছা আর কয়েকটা জিনিস একটু খালি খেয়াল রাখো, সেটা কি একটু বলি। এই যে দাঁতের এনামেলের জায়গায় এখানে যদি অন্য কিছু দেয়, যেমন দাঁতের এনামেলের জায়গায় দাঁতের ডেন্টিন, তাহলে মেসোডাম। দাঁতের ডেন্টিন তাহলে কি বলো? মেসোডাম। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে ইনশাল্লাহ মাথায় চলে আসছে। তাহলে খুবই সহজ, একটোডাম থেকে এই কল্লার মধ্যে কি আছে? স্নায়ুতন্ত্র, পিটুইটারি। এই চোখ দিয়ে এইভাবে গেলে ভালো হয়, যদি আমি লিখছি এইভাবে চোখ, অন্তকর্ণ, এই সিকোয়েন্সটা বেশি ভালো, লেখার সময় একটু খোঁচর মোচর করলাম। স্নায়ুতন্ত্র, পিটুইটারি, চোখ, এইভাবে সিকোয়েন্সটা ভালো হচ্ছে। চোখ, অন্তকর্ণ, দাঁতের এনামেল, এখানে আবার ত্বক আছে, ত্বকের এপিডার্মিস, ঠিক আছে? এই সমস্ত জিনিসই বলো তো একটোডাম। আচ্ছা মেসোডার্মের মধ্যে সব তন্ত্র একটা বাদে, শ্বসনতন্ত্র, এটা এন্ডোডাম। খুব ডিস্টার্ব হয় কিন্তু। এবং আরেকটা জিনিস খেয়াল করো তো একটু, যদি তুমি ভালো করে মাথায় রাখো, অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই যে বিভিন্ন যে গ্রন্থি আছে সেটা আমি একটু পরে বলি, একবারে অতগুলো নিতে গেলে খোঁচর মোচর লাগবে তোমার, এইটুকু আপাতত রাখো, পরে আর একটু যোগ করে দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ মাথায় আসছে তো, এইটুকু মাথায় রাখো যথেষ্ট। আচ্ছা এবার আমরা চলে যাই, কারণ আমি জানি যে একবারে দিলে না এত শখ শাক কোনটাতে কোথায়, একদম খুবই ইজি করে আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আগে বলে দিই। আচ্ছা নিচের কোনটি ভ্রূণ একটোডাম থেকে তৈরি, লোহিতকণিকা, মোটেই না। আচ্ছা থাইমাস, আচ্ছা থাইমাস, থাইরয়েড, এগুলো কিন্তু হচ্ছে মেসোডাম না এন্ডোডাম সেটা আমি পরে বলছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হ্যাঁ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে একটোডাম থেকে তৈরি হবে, কি বলতো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা এটা বলেই দেই আমি, থাইমাস যে আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো আছে না, এগুলো সব এন্ডোডাম থেকে চলে যাবে, ঠিক আছে? একদম ভিতরেরটা থেকে, একটু খেয়াল রাখো। হ্যাঁ তাহলে দেখো ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বাস, ওকে ফাইন। আচ্ছা একটি ক্যাপাসিটার কাজ করে, আচ্ছা এইটা বিভিন্ন জায়গায় তুমি দেখবে ভুল দিয়ে রাখছে। ক্যাপাসিটারের দুইটা সেরা কাজ আছে, কি কি সেই দুইটা কাজ আমি সেটা বলি। এসি যে ক্যাপাসিটার আছে, এসি ক্যাপাসিটার, এসি ক্যাপাসিটার, শোনো ক্যাপাসিটার এইটা ওই যে ফ্যানের মধ্যে লাগানো থাকে না, এইটাকেই আমেরিকা ব্রিটিশ দুই ল্যাঙ্গুয়েজ, একটাতে বলে ক্যাপাসিটার, একটাকে বলে কন্ডেন্সার। তাহলে এসি ক্যাপাসিটার এটাকে সে হচ্ছে সচল করে, কি করে বলতো? অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সচল করা। আর ডিসি যে ক্যাপাসিটার আছে, ডিসি ক্যাপাসিটার, ডিসি ক্যাপাসিটার এটা সে ডিসকানেক্ট করে, কি করে বলতো? ডিসকানেক্ট করে, ডিসকানেক্ট, ডিসকানেক্ট মানে বন্ধ করা। তার মানে সে এসি ক্যাপাসিটার চালু করে, ডিসি ক্যাপাসিটার বন্ধ করে। তাহলে অনেকেই মনে করে যে ভাই চালু করা এটা বোধহয় কাজ, নো, বন্ধ করাও কিন্তু কাজ, বন্ধ করাও কাজ। তার মানে এসি ডিসি দুইটাতে কাজ করে। অনেক জায়গায় তুমি দেখবে একটি ক্যাপাসিটার কাজ করে, লিখে রাখছে এসি কি বলে এটা নাম, ক্যাপাসিটার, মোটেই ঠিক না। মানে একটি ক্যাপাসিটার কাজ করছে, এটা খেয়াল রাখবা যে এসি ডিসি দুইটাতেই করছে, ঠিক আছে? ওকে, এসি এবং ডিসি দুইটাতেই। মানে মূলত এটা লাইনটার মধ্যে প্রশ্নটার মধ্যে একটু ডিস্টার্ব আছে। প্রশ্নটা হচ্ছে ধারক কোথায় কোন জায়গায় কাজ করে, এসি বন্ধ, সরি এসি চালু, ডিসি বন্ধ। তার মানে এসি ক্যাপাসিটার ডিসি ক্যাপাসিটার দুইটাতেই কাজ করে, এসি এবং ডিসি দুইটাতেই। ওকে, এটা ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা সেপারেট, সেপারেট বানানটা দেখে জানো, পা বানানটা খেলো, পা, পা মানে কি? পিয়ে না,
এবং খেয়াল রাখবা ঠ্যাং দুইটা আছে, দুইটায়, তাহলে SEPARAT সেপারেট, শেষে দেখবা রেট আছে, অনেকেই ভুল করে, ভুল বানানোর দিকে চোখে দিবা না, দৃষ্টিতে দিবা না, তাহলে গ্যান্দাম লেগে যাবে। সেপারেট, দেখো দুইটা পা হবে, এই যে দেখো পা আর রেট, এই যে রেটে এখানে দুইটা আছে, সেপারেট, এটা মেডিকেলে দুইবার আসছে, খুব ইম্পর্টেন্ট, সেপারেট। ওকে, এটা যাতে ভালো করে খেয়াল থাকে। ওকে ফাইন। আচ্ছা, চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন মাংস বেশি? আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি যে এই যে বাইসেপস মানে বাঁকানো, ঠিক আছে, ট্রাইসেপস মানে এই যে সোজা করা, ডেলটয়েড দূরে সরা, ল্যাটিসমাস ডরসিকার্সিয়ান, এগুলো খেয়াল করবো আমরা। এখানে আমি চমক বলি ভাঁজ করে, তো তাহলে বাইসেপস ফিমোরিস, একদম সহজ করে, যদি এগুলো আমরা আরও ডিটেলস পড়বো ওই কঙ্কালতন্ত্র অধ্যায়, এখানে জাস্ট খেয়াল রাখবো বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস খেয়াল থাকবে। আচ্ছা, এখানে অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, অনেকের একটা প্রশ্ন আসে, সেটা আমার যেটা মনে হয় সেটা আমি একটু বলি। হ্যাঁ, ওই যে হ্যামস্ট্রিং পেশি আছে না, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, বাইসেপস ফিমোরিস, গ্যাস্ট্রোকনেমিয়াস, এই চারটা যে নাম আছে না, এই চারটা একটু ভালো করে খেয়াল রাখবা তোমরা, ঠিক আছে? তা যাই হোক, এটা আমরা পরে পড়বো এক এক করে, অত দরকার নেই। ভাঁজ করে বাইসেপস ফিমোরিস। আচ্ছা, ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি, কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে? আচ্ছা, এইটা তো অঙ্ক করে করতে, আমি একটু সহজ বুদ্ধি তোমাকে শিখিয়ে দেয়, কিছু না, একটা বুদ্ধি খেয়াল রাখবা যাতে তোমার খেয়াল থাকে। এখানে বলছে না অর্ধেক, তাহলে আমি তোমার একটা বলি, উচ্চতা পৃথিবীর যে ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার, ঠিক আছে? এইটাকে যখন অর্ধেক বলছে না, সেটা অর্ধেক মানে ওইটাকে যদি আমি স্কোয়ার করি কত হবে? 4 না, n স্কোয়ার, তার মানে কত? 4 হবে। তাহলে এটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করো, 64কে 4 দিয়ে ভাগ করলে কত? 1600, তার মানে 1600 কিলোমিটার উপরে। এইটা তোমার শর্টকাটে খুব কাজ করবে। এবং মজার ব্যাপার কি জানো, এগুলো বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাকে দেখাই দিব, যেমন সূর্য প্রতি সেকেন্ডে কত হচ্ছে তাপ শক্তি, আর আমরা জানি ওগুলো তুমি ক্যালকুলেটর তো এখানে ব্যবহারের সুযোগই নাই, এবং এটা সম্ভবও না। ওইটা তোমাকে আগের থেকে আমি বলবো যে একটা বুদ্ধি শিখাই দিব, ওই অনুযায়ী মাথায় রাখবা, ইনশাল্লাহ তোমার কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে ঢাকা ইউনিভার্সিটি ওরিয়েন্টেশন রাত 9টায় বলে দেওয়া হয়েছে গতকালকে। ঢাকা ইউনিভার্সিটি ওরিয়েন্টেশন ঢাবি খ এবং অন্যান্য গুচ্ছের যেটা ওরিয়েন্টেশন রাত 9টায় ওইটার ক্লাস, আর হচ্ছে আমাদের যেটা আর হচ্ছে প্রি মেডিকেলস, তারপরে হচ্ছে যে ওইটাকে বলে ফ্রাইডে মেডিকেল ওরিয়েন্টেশন, মানে HSC 25-26 যারা, তাদের আলাদা ব্যাচ, কিন্তু ওরিয়েন্টেশনটা আমরা একসাথে বুঝাই দিব। তাদের হচ্ছে আজকে সন্ধ্যা 7টায়। ওকে, তাহলে ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি, কত উচ্চতা গেলে ওজন অর্ধেক হবে? 1600 কিলোমিটার। এটা মাথায় রাখবা, একদম ঝকঝকা মুখস্থ, একদম কখনো যাতে ডিস্টার্ব না হয়। ওকে ফাইন। আচ্ছা, মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ করে? আচ্ছা, মস্তিষ্কের যে বিভিন্ন অংশগুলো আছে তার যে কাজ মারাত্মক মারাত্মক দামি, এটা তো একটা শখ, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, এত ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাকে একটু খালি বুঝাই দিই যাতে তোমার খেয়াল থাকে। আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস বলে একটা অংশ আছে না, সেখানে কিন্তু হচ্ছে বায়োলজিক্যাল ক্লক আল্লাহ বসায় রাখছেন। তো এই যে বায়োলজিক্যাল ক্লক মানে সে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, তারপরে হচ্ছে ভালো লাগা, খারাপ লাগা, এগুলো সব নিয়ন্ত্রণ করে। তাহলে ক্ষুধা হচ্ছে নিয়ন্ত্রণ করবে কে? হাইপোথ্যালামাস। বলো কে? হাইপোথ্যালামাস, বাস। আর মস্তিষ্কের প্রত্যেকটা অংশের কাজ, এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসে। তো ওইটা নিয়ে আলোচনা করলে দেখা যাবে 10-15 মিনিট যাবে। আমরা একটু দ্রুত বলে দিলাম যে হাইপোথ্যালামাস, এবং দেখবা আমাদের হচ্ছে ইয়ার মধ্যেই ওটাকে কি বলে যে ডেমো ক্লাসের যে সেখানে এই জায়গাটা আমরা দিয়েছি, কারণ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ বুঝতে পারছো তোমরা যে হ্যাঁ ভাইয়া, এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন অবশ্যই আসবে। আচ্ছা, ব্রায়োফিটা নিষেকের জন্য কোন মাধ্যম? ব্রায়োফিটাকে আমি তুলনা করি কিসের সাথে জানো? ব্যাঙের সাথে। ব্রায়োফিটা মানে কি? ব্যাঙ। তাহলে ব্যাঙ কি উভচর না? একটু পানিতেও থাকে, একটু মাটিতেও থাকে। তো এই পানি মাটির মধ্যে থাকে, কিন্তু তার পানিতে হচ্ছে তার হচ্ছে নিষেক হবে, তাহলে তরল, তাহলে তরল মাধ্যম হচ্ছে প্রয়োজন নিষেকের জন্য, তরল মাধ্যম। বুদ্ধি করে বললেই হয়। আচ্ছা, চুজ দ্য বেস্ট পসিবল ফর্ম, হু ইজ কলিং মি, বাই হোম এম আই বিং কল্ড। এটা এমনিতেই পারবা, এটা নিয়ে আর আলোচনা করে টাইম লস করতেছে না। বাই হোম এম আই বিং কল্ড। ওকে ফাইন, ডি নাম্বার। আচ্ছা, এরপরে কি রয়েছে? 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মোলার ঘনমাত্রা। দেখছো এই টাইপের কোশ্চেন্স কিন্তু মেডিকেল অ্যাডমিশনে খুবই আসছে। আচ্ছা, কীভাবে করবা? পার্সেন্টেজ গুণন 10 ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এখানে পার্সেন্টেজ কত? 10 গুণন 10। আণবিক ভর আমরা জানি এইটার হচ্ছে সম্ভবত সোডিয়াম, তো সোডিয়াম এবং 23, আর ক্লোরিন হচ্ছে 35, তার মানে 35 আর 23 58.5। এখন 100কে 58.5 দিয়ে ভাগ করলে কত হবে? 100 1 60 দুগুণে 120, তাহলে একটু তার 1.709 এরকম কিছু আছে। ভেরি ফাইন, 1.709 1.709। আচ্ছা, এককগুলো দেখবো, মোল পার লিটার, মোল পার লিটার। এই দেখো, বুঝতেছো আমার কথা? এই যে মোলার ঘনমাত্রা মানে এমও যা বোঝায়, বড় হাতের এম যা, সেটা মানে কিন্তু মোল পার লিটার। এটা আবার ভালো করে খেয়াল রাখিও, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে খোঁচর মোচর করে ফেলে, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল রাখবা। ওকে ফাইন। নিচের কোনটি দিয়ে গনোরিয়া রোগ হয়? আচ্ছা, ব্যাকটেরিয়া দিয়ে কি কি রোগ হয়? ভাইরাস দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তাই এখানে ভিব্রিও আর কি বলে নেসেরিয়া গনোরিয়া দিয়ে যে হচ্ছে যে ব্যাকটেরিয়া, সেইটা দিয়ে হচ্ছে গনোরিয়া রোগ হয়। তার মানে এটা অবশ্যই কি হবে? ব্যাকটেরিয়া জনিত রোগ। ওকে,
তাহলে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো আবার আমরা পড়বো, ভাইরাসজনিত রোগ, এগুলো অণুজীবী একদম সুন্দর করে পড়ে ফেলবো। অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের পরিমাণ কত? আচ্ছা, বন্ধন কোণ আমরা প্রত্যেকেই জানি যে sp2 sp sp3 তিন রকমের তিনটা থাকে। যদি আমি সহজ করে বলি, একদম বেসিক যে যুক্ত আর না জানলেই নয়, যদি আমি বলি যে হচ্ছে এটা এইভাবে করব, এটা হচ্ছে একটা বৃত্ত, এটাকে আমি দুই ভাগ করলাম sp, তাহলে গোটাল বৃত্তটা 360 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করলে sp হচ্ছে 180 ডিগ্রি। এরপরে যদি আমি এই বৃত্তটাকে 3 ভাগ করি, কয় ভাগ? 3 ভাগ, তাহলে s দুইটা p, তার মানে 360কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 120 ডিগ্রি হবে, ঠিক না? 120 ডিগ্রি। আর s কি বলো? sp গেল sp2, ওকে ফাইন। এরপরে যদি sp3 বলি, sp3 আবার এরকম করে ভাগ হবে না, এটা জাস্ট খেয়াল রাখবো 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট ইঞ্চি। বুঝতে পারছো তো আমি কি বলছি? এখন অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ খেয়াল রাখবা যে এইখানে কিন্তু হচ্ছে অ্যামোনিয়াতে কি হয়, একটা নাইট্রোজেন আছে, 3 দিকে 3টা হাইড্রোজেন না? আচ্ছা, সংকরায়ন নিয়ে একটা আলোচনা করতে হয়, একটু বলি যে এটা 2টা ফর্মুলা আছে, তার মধ্যে একটা জিনিস তুমি খেয়াল রাখো যে সিগমা বন্ধন এখানে কয়টা আছে? 3টা, আর মুক্তজোড় ইলেকট্রন আছে 1 জোড়া, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4 মানে এখানে sp3 সংকরায়ন। sp3 সংকরায়ন হলে 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকলে বন্ধন কোণ 2.5 থেকে 2.5 ডিগ্রি কমে যায়। 2.5 থেকে 2.5 ডিগ্রি যে কমে যাবে, তার মানে হচ্ছে এটা 107 ডিগ্রি হবে। তাহলে এই যে বন্ধন কোণ, এই টাইপের কোশ্চেন শুধু মেডিকেল অ্যাডমিশনে মোস্ট ইম্পর্টেন্ট, আকৃতি প্রকৃতি এই টাইপের কোশ্চেন খুবই আসে 21-এর ক। আচ্ছা, 0.005 m H2SO4 তোমার পিএইচ কত হবে? কিভাবে করবো লক্ষ্য করো, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা 5, আর এখানে হাইড্রোজেন 2 আছে, এটা 2 দিয়ে এটাকে গুণ করলে 0.01 ma। তাইলে দশমিকের পর কয়টা সংখ্যা? 2টা, জয়টা সংখ্যা আছে এর পিএইচ হচ্ছে তত। এটা সহজভাবে, কারণ মেডিকেল অ্যাডমিশন আমরা দেখছি এই টাইপের কোশ্চেন্সে আসে, তার মানে এর পিএইচ হচ্ছে 2। পিএইচ কত হবে বলো তো? 2। আর যদি বলতে এইটার পিওএইচ কত, তাহলে পিএইচ আর পিওএইচ মিলে হচ্ছে 14, তাহলে 14 থেকে 2 গেলে পিওএইচ হতো তখন হচ্ছে 12, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন্স মেডিকেল অ্যাডমিশনে, মানে কতবার যে আসে এগুলো গুণে শেষ করা যাবে না, আসবেই। এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এবং আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকেই পারবা। আচ্ছা, 15টা আরেকবার পরে দেখবো এখন। আচ্ছা, একটি দ্রবণের পিএইচ হলো 6, ওই দ্রবণে আরও HCl দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ 3 হলো। আচ্ছা, তাহলে 6 আছে পিএইচ, এখন পিএইচ কত হয়েছে বলো তো? 3 হয়েছে, লক্ষ্য করো 6 থেকে কত হয়েছে? 3। শেষ দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে। আচ্ছা, এবার আমি একটা বুদ্ধি শিখে দিই, 6 আর 3-এর মধ্যে পার্থক্য কত? যে কেউ বলো পার্থক্য হবে 6 থেকে 3 বিয়োগ করা, তো খুবই সহজ, 3। যত পার্থক্য হবে তয়টা শূন্য আগে দিয়ে দাও, তার আগে 1 দিয়ে দাও। কেন? এটা হচ্ছে লগ ভিত্তিক, তো লগের তো কিউব আকারে এইভাবে আসে, এই জন্য পিএইচ সমান, আমরা এটা সহজ বুদ্ধি তোমাকে শিখিয়ে দিলাম, পিএইচ সমান কি? মাইনাস লগ হাইড্রোজেনের ঘনমাত্রা না? তো এখানে তো আর বলছে দ্রবণের পিএইচ 6, ওইটা হচ্ছে কত? 3 হয়েছে। পিএইচ যখন কমে যায় তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো কত বাড়ছে? দেখো, এটা খুবই ভুল হবে যে ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে, মানে 6 থেকে 3 হয়েছে, পিএইচটা কমছে। পিএইচ কমলে হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়ে। কেন? আমি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি যে -10 আর হচ্ছে যে -1000, কোনটা হচ্ছে বড়? -10 কিন্তু বড়, -1000 প্লাস যদি হইতো তাহলে বড়, কিন্তু মাইনাস দিয়ে তো বুঝতে পারছো, কারণ সেইটা হচ্ছে যে 0 থেকে সংখ্যা রেখা একেবারে মাইনাস যত বড় সংখ্যা তত তার মান ছোট না? তার মানে এই যে দেখো, পিএইচ যখন 6 থেকে 3 হয়েছে, তার মানে পিএইচ কমছে, কিন্তু এটা তো ঋণাত্মক হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদম, ঠিক না? তার মানেটা কি? তার মানে হচ্ছে এটা পিএইচটা হচ্ছে যে কমে গেলে হাইড্রোজেনের ঘনমাত্রাটা বেড়ে যায়। কত গুণ বাড়লো? এই যে 1000কে কীভাবে লেখা যায়? 10⁻³ টাইমস। এই ব্রেইনে ঢুকতেছে আমি কি বলছি? মাথায় আসছে? হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এইটা খুব ভালো করে মাথায় রাখবো। দেখো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক স্টুডেন্ট কিন্তু এটাতে ডিস্টার্ব করে। তাহলে 10⁻³ টাইমস, ওকে। আচ্ছা, মানুষের রক্তের কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? আচ্ছা, বাফার আমরা জানি যে অম্ল যোগ করি বা ক্ষার যোগ করি, পিএইচটা সেম থাকার যে একটা শক্তি, সেটা হচ্ছে বাফার। 3টা বাফার সিস্টেম কাজ করে। কিভাবে খেয়াল করতে পারি আমরা 3টা বাফার সিস্টেম? এই যে বাফার বানানটা প দিয়ে খেয়াল রাখবা, প ফ ব, মানে কি? বাফার বানানটা প বর্গীয় বর্ণ আছে না? পতে হচ্ছে প্রোটিন বাফার, প্রোটিন। হতে হচ্ছে ফসফেট বাফার, আর ব হচ্ছে বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট। এই 3টা বাফার সিস্টেম তাহলে নিয়ন্ত্রণ করে না। বাইকার্বনেট এটা করে, প্রোটিন করবে, ফসফেট করবে। অ্যাসিটেট বাফার বলে কোনো বাফার নাই, যেটা হচ্ছে আমাদের পিএইচ নিয়ন্ত্রণ করবে। ওকে, আবার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। দেখো, প্রশ্নের অ্যানালাইসিস মজা লাগতেছে না? এবং বারবার রিভাইজ করতে হবে, র্যাপিড রিভিশন, কন্টিনিউয়াস। সরল লিপিডের উদাহরণ। আচ্ছা, এই প্রশ্নটা আমরা আলোচনা করে আবার আমরা ইয়ার মধ্যে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিপিডের যে প্রকারভেদ আছে সেখানে তুমি দেখো সরল লিপিড, কি নাম বলো? সরল লিপিড। আরও আছে, আমরা জাস্ট তোমাকে সহজ করে মানে মাথায় রাখার জন্য আগে বলি। দেখো, সরল লিপিডটা খেয়াল রাখবা 3টা জিনিস।
লিপিড মানে কিন্তু তেল না, তা যে কেউ বলবে হ্যাঁ তেল চর্বি তো হয় ভাইয়া, অবশ্যই, তাহলে তেল হয়, চর্বি হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এই যে তুমি শুনলে অবাক হবা, মোমবাতিও কিন্তু হচ্ছে লিপিডের একটা রূপ। দেখিও মোমবাতিগুলো কিন্তু ওই যে লিপিডের মতো, মানে হচ্ছে যে চর্বি জাতীয়, হ্যাঁ, তেল, চর্বি এবং হচ্ছে মোম, এই হচ্ছে সরল লিপিড। তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই আর যে অনেক লিপিড আছে তার মধ্যে আর কি কি আছে, তাহলে আমি আরেকটু বলি যে উদ্ভূত লিপিড আছে আরেকটা, আরও অনেক আছে, আমি তোমাকে এইটুক জাস্ট বলি। উদ্ভূত লিপিড এটা কি ভাইয়া? তুমি নাম শুনছো স্টেরয়েড, হ্যাঁ ভাই এটা তো শুনছি, স্টেরয়েড, টারপিনস, হ্যাঁ যে ভাইয়া জানি। তাহলে স্টেরয়েড, টারপিনস, আর কি আছে? আরেকটা জিনিসের নাম বলবো যাতে তোমার মাথায় থাকে, স্টেরয়েড, টারপিনস, আরেকটা কি জানো খুব পরিচিত, যেটা কি রাবার। স্টেরয়েড, টারপিনস এবং রাবার, এই তিনটা হচ্ছে উদ্ভূত। উদ্ভূত মানে হচ্ছে লিপিড থেকে কৃত্রিম উপায়ে আমরা উৎপাদন করেছি এই লিপিডগুলো। তাহলে সরল কোনটা? তেল, চর্বি, মোম। উদ্ভূত লিপিড, স্টেরয়েড, টারপিনস, রাবার্স। তাহলে বুঝতে পারছো যে মেডিকেল অ্যাডমিশন এরকম 3 বা তার বেশি তথ্য আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে কোনটা হয় কোনটা নয়, কোনটা হয় কোনটা নয়। এই টাইপের কোশ্চেন্স তো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে একটু খেয়াল রাখবা। আচ্ছা, একজন বলছে স্টেরয়েড কি আছে? স্টেরয়েড হচ্ছে 27 থেকে 29 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ। এটা আমরা কোষ রসায়নে আরও বলবো, সেখানে স্টেরয়েড, ডিজিটালিন হচ্ছে একটা স্টেরয়েড, লাইফ সেভিং, ঠিক আছে? মনে করো তুমি জান একেবারে মৃত্যুর মুখে চলে গেছে, স্টেরয়েড আমরা তখন দিয়ে দিই, হ্যাঁ। আবার এটা কিন্তু অনেক ক্ষতিকর প্রভাবও আছে। ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন, ওইটার মধ্যে স্টেরয়েড আছে। আবার কোম্পানি কবে আমাদের নাম কয়ে দিল, হ্যাঁ, বিভিন্ন নাম না কই, রং ফর্সাকারি আছে না, ওইখানে স্টেরয়েড আছে। স্টেরয়েড দেওয়ার কারণে দেখবে যে কয়েকদিন চকচকাতে মানুষ যে ফর্সা হয় না, অনেক ফিল্ম স্টার দেখা যায়, কয়ে ভাই আগে কালা দেখছি এখন ফর্সা হয়ে গেছি, কেন কীভাবে হয়? ফর্সা হওয়ার জন্য কালো যেখান কিন্তু শরীরের জন্য খুব ক্ষতির কারণ। আচ্ছা, এটা আরেকদিন আলোচনার মধ্যে আন, ওটা একটা অন্য ভিডিও হবে, এটা দেখিও, তাহলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো কোশ্চেন্সগুলো তুমি বুঝতে পারছো যে কীভাবে কোশ্চেন্সগুলো হচ্ছে। দেখো যে টপিক্সটা একটু পড়লাম, পরে এখন আরেকটু আগের পরে একটু আমরা হচ্ছে যে একটু রিভিশনের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা দেখো, আমরা একটু আগে যে পড়ছি সেগুলো একটু রিভাইজ করি, দেখি কার কীরকম খেয়াল আছে। গতকালকে আমরা এরকম শুরু করছিলাম না, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? ওই যে মহাজাগতিক গামা, রঞ্জন রশ্মি, অতিবেগুনি, দৃশ্যমান আলো, অবলোহিত, মাইক্রোওয়েভ তরঙ্গ খেয়াল আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইখানে তুমি খেয়াল করো, রেডিও ওয়েভ এটা হবে, এক্সরে আছে, মাইক্রোওয়েভ, আলট্রাসাউন্ড নেই। একটু কমেন্টস করো না, দেখি কেমন পারো। উদ্ভিদ কোষের অভ্যন্তরে পেয়ে লিখবো না খালি, কারণ এগুলো লিখেছি। অভ্যন্তরে হচ্ছে কে বলো তো? অভ্যন্তরে হলে কোষ গহ্বর, আর যে অভ্যন্তর না থাকতো তখন সাইটোপ্লাজম হতো। কোনটি আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? যেটা সক্রিয়তা সবচেয়ে বেশি সেটা আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। তাহলে এখানে ম্যাগনেসিয়াম, সিজিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। 1A গ্রুপের মোল কোনটা? 1A গ্রুপের মোল আছে সোডিয়াম এবং সিজিয়াম। তাহলে এই সিজিয়াম নিচের দিকে আছে, সক্রিয়তা বেশি, এই কারণে হচ্ছে এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। তাহলে সিজিয়াম, 3 বি। কমেন্টস করো দেখি কীরকম পারছো। পরমাণু থেকে ধনাত্মক আয়ন, ধনাত্মক মানে ইলেকট্রন সে দিয়েছে, এই যে ইলেকট্রন দিলে এটা আয়নীকরণ শক্তি, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ওকে ফাইন। আর যদি ইলেকট্রন নিত তাহলে হচ্ছে প্রথম ইলেকট্রনের শক্তি। আর শেয়ার কিন্তু ইলেকট্রনকে নিজের দিকে টানা, ওইখানে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, ভালো করে মাথায় রাখবা, ওকে। আচ্ছা, এরপর তুমি লক্ষ্য, সূর্যের আল্ট্রাভায়োলেট বিকিরণে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় কোনটি? এটা আমরা জানি 4টা স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তার মানে স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল যে সেইখানে যে ওজোন স্তর আছে সেইটা, তাহলে 5 প্রজাপতির প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে খেয়াল করছি আরেকবার একটু বলি, এটা খুব ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ স্টুডেন্ট ভুলে যায়, এই জন্যই বলি আমি। গ্যালো দিয়ে গ্যালো মানে এইচআইভি আবিষ্কার করছে, তাহলে গোলিওর মধ্যে হচ্ছে গ্যালো, কে এইচআইভির মধ্যে HRV, হেলিওজোয়া, রেডিওলেরিয়া, ভলবক্স। এরপরে কি আছে? অরিও প্রতিসাম্য। অরিও হচ্ছে কি? ও আচ্ছা, অরিও ভাইয়া হার্সিজে, হাইড্রাসিয়ানিমন জেলিফিশ। তারপরে হচ্ছে দ্বিঅরিও, কি বলে? দ্বিঅরিও প্রতিসাম্য না, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে যে কেউ বলবে টিনোফোরা। তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে কি? মানুষ, ব্যাঙ, প্রজাপতি। আর একটা হচ্ছে অপ্রতিসাম্য, ওই আপেল, শামুক, স্পঞ্জ, অ্যামিবা। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, তাহলে এটা প্রজাপতি আর প্রতিসাম্যতা কোন ধরনের? তাহলে মানুষ, ব্যাঙ, প্রজাপতি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না, মানুষ, ব্যাঙ, দ্বিপার্শ্বীয়। ওকে ফাইন। এরপরে দেখো 10% সোডিয়াম কার্বনেট, তার মানে পার্সেন্টেজ গুণন 10 ডিভাইডেড আণবিক ভর। এটা সমস্ত মুখস্থই আমাদের হয়ে গেছে 0.94, আর যদি 5% থাকতো 0.47, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ওই এককটা দেখি আবার, এই যে এইটা ডি নাম্বারটা হবে, এখানে দেখো যে মোল পার কেজি না, মোল পার লিটার হইলে হয়তো এটা 0. দেখিও কিন্তু একক 0.9434। দেখছো, এই মেডিকেল অ্যাডমিশন মানে এরকম দিবেই ওরা, যে চোখ কান খোলা রাখছে কিনা, ঠিক আছে, এরকম প্রশ্ন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কোন রক্তকণিকে সেল মেডিয়েটেড সিটি স্ক্যান, টিতে মানে হচ্ছে টি লিম্ফোসাইট, আর যদি হচ্ছে হিউমেরাল তাহলে বি হিউম্যান, তাহলে হচ্ছে বি লিম্ফোসাইট। কোন যৌগটি অধিক সমযোজী? ফাজানা নীতি, 4টা কথা।
ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, চার্জের সংখ্যা বেশি, ডি এবং এফ অরবিটালের উপস্থিতি। যদি আমরা দেখি যে চার্জের সংখ্যা বেশি, সেইটাতেই হবে, এটা মাথায় রাখবা। কারণ দুইটারে চার্জের সংখ্যা বেশি হলে ডি অরবিটাল যেখানে থাকবে বা এফ অরবিটাল সেটা বেশি হবে সমযোজী। তাহলে এখানে আমরা দেখি চার্জের সংখ্যা বেশি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড। তাহলে ফেরিক ক্লোরাইডে ফেরাস, এই যে ফেরিক যে শব্দটা আয়রন, এইটা হচ্ছে কি ডি অরবিটাল 26 নম্বর বল। তাহলে ডি অরবিটাল যেহেতু রয়েছে তাহলে এইটাতে অধিক পোলার আয়ন হবে, এটা অধিক সমযোজী হবে। ওকে, আচ্ছা। মাতৃদুগ্ধে কোন ধরনের ইমিউন? আইজিএ। খেয়াল আছে? আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। কতবার বলছিলাম না? এটা একটু খেয়াল করাই দিয়া, এটা একবার যেহেতু লিখছি খালি আরেকবার একটু বলে রাখি। দেখো এখানে এই জায়গায় লিখি না, তাহলে বেশি ভালো হবে, কারণ এটা একবার মাত্র পড়িয়েছি তো, আরেকবার না লিখলে ব্রেনে আসবে না ভালো করে। আইজিজি আরেকবার লিখে দিই, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। এটা লিখছি নিশ্চয়ই গ্যামেট। হ্যাঁ, ওই তুমি যে শুক্রাণু ডিম্বাণু মিলে গ্যামেট, জাইগোট, বুঝতে পারছো তো? ওইখান থেকে আসছে। মাথায় রাখার জন্য আইজিজি, তাহলে জি হচ্ছে গট। মাথায় রাখবো, মায়ের গর্ভে থাকলেও গট জানে কেমন ছিলাম, তার মানে অমরা ভেদ করতে পারে। মায়ের গর্ভের সাথে অমরার সম্পর্ক না, অমরা ভেদ করতে পারে, একমাত্র ইমিউনো ভেদ করতে পারে। তারপরে কি হবে? সকল তরলে পাওয়া যায়, সকল তরলে পাওয়া যায়, তরলে পাওয়া যায়। আর পরীক্ষা দিলে নিশ্চিত এ প্লাস পাবে। তার মানে কি হচ্ছে যে 75 থেকে 80% হচ্ছে আইজিজি। এইটুকু জাস্ট খেয়াল রাখো। এজ এইটা রয়েছে মাতৃদুগ্ধে পাওয়া যায়, আরও আছে কিন্তু তোমার প্রথম অন্তত শুরু করো। আইজিএম এইটা কোথায় পাবা বলো তো? এমটা খেয়াল রাখবা, মাদার, বিপদে মা চলে আসে। তার মানে কি যে শরীরে যদি কোনো ক্ষত হয়, ক্ষত অথবা যদি হচ্ছে এই যে ডেঙ্গু জ্বর, ঠিক না, তখন হচ্ছে আইজিএম এর উপস্থিতি পাওয়া যায়। আইজিই, ইতে হচ্ছে এক্সেপশনাল। ইতে কি বলো? এক্সেপশনাল। তাহলে এক্সেপশনাল কোনটা? বিরল। তাহলে বিরল মানে কি? ওই যে আবার বিরল হাইড্রোক্সিপোলিন, যে অ্যামাইনো অ্যাসিড, ওইটা আবার আনিও না। এটা যেটা বলছি আমরা সেটা হচ্ছে আইজি হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনাল কি? এইটা হচ্ছে যে খেয়াল রাখবা যে এটা সবচেয়ে, এই ইমিউনোগ্লোবিলিন যেগুলো আছে এই পাঁচটা, তার মধ্যে এটা সবচেয়ে হচ্ছে কম পাওয়া যায়, কম পাওয়া যায়, বিরল। হ্যাঁ, কম পাওয়া যায়। এর পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, 0.1%। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ইটা হচ্ছে ইসোনোফিল। ইসোনোফিলের সাথে সম্পর্কে অ্যালার্জি, তার মানে অ্যালার্জিক প্রতিক্রিয়া এটা কাজ করে। অ্যালার্জিক প্রতিক্রিয়া, অ্যালার্জিক প্রতিক্রিয়া এটা কাজ করে, প্রতিক্রিয়ায় কাজ করে। আইজিডি, ডি হচ্ছে ডেথ। ডেথ মানে কি? মৃত্যু। মৃত্যুর পরে কী হবে আমরা জানি না, কাজ কি? অজ্ঞাত। তার মানে এটা হচ্ছে এর কাজ হচ্ছে অজ্ঞাত। আরেকটা হচ্ছে ডিতে হয় ড্রাগ। ড্রাগ মানে কি বলতো? যে কেউ ড্রাগ অ্যাডিক্টেড কারণে বিষাক্ত হয়ে যাচ্ছে জীবন। তার মানে এর আইজিডি, এটার কাজের সাথে হচ্ছে বিষাক্ত, টক্সিন, এই সম্পর্কগুলো এটার সাথে আছে। তাহলে এই অনুযায়ী খেয়াল করবো আমরা, ঠিক আছে? ওকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই দেখি। ওকে, এরপরে আমরা তাহলে মাতৃদুগ্ধে কোন ইমিউনোগ্লোবুলিন? আইজিএ হবে, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র। তাহলে অক্সিজেন এবং হৃদস্পন্দন দুইটাই, তাহলে পালস আর অক্সিজেনের পরিমাণ, তার মানে হচ্ছে পালস অক্সিমিটার। তাহলে ডি। নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? 7টা প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লেরোটিন। তাহলে এপিএস, এতে অ্যালবুমিন, পিতে প্রোটামিন, নট প্রোলামিন, প্রোটামিন, আর এসে হিস্টোন। এটা পানিতে দ্রবণীয়, অদ্রবণীয়। তাহলে এর বাইরে কোনটা হবে? গ্লুটেনিন, অদ্রবণীয়। কোন এনজাইম লালা গ্রন্থিতে? লালা গ্রন্থিতে টামিম, টায়ালিন মিউসিন মল্টেজ, টামিম, টায়ালিন মিউসিন মল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি রয়েছে লক্ষ্য করো। পদার্থবিজ্ঞানে আব্দুল সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন দুটি বলকে একীভূত করছে? চারটা মৌলিক বল। সাথী তোমার দুর্বল মন, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। এই 4টা মৌলিক বলের মধ্যে কোন দুইটা? 2 আর 3। তাহলে তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই দুইটাকে একত্রিত করছে। 2, 3 মিলে 5। এই 2, 3 কোনটা হবে দেখো? তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই যে সি নাম্বারটা, তড়িৎচুম্বকীয়, দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, ডায়োড বিমুখী বায়াস হলে নিঃশেষিত স্তর। আচ্ছা, এটা দেখো তো, এগুলো বোধহয় আমরা আলোচনার মধ্যে আনি নাই না? এগুলোকে আনছিলাম মনে হচ্ছে, আনি নাই। আচ্ছা দেখো, ডায়োড বিমুখী বায়াস হলে নিঃশেষিত স্তর। আচ্ছা দেখো, এটা খুব সহজ একটা বুদ্ধি শিখাই দেয় তোমার। ডায়োড বিমুখী মানে বিয়োগ, খেয়াল রাখবা। সম্মুখী মানে প্লাস, নিঃশেষিত মানে মাইনাস। মাইনাসে গুণ করলে কী হবে বলো তো? প্লাস। আমি এমন বুদ্ধি শিখাই দিব তোমার সহজে উত্তর হয়ে যাবে। তার মাইনাসে কি? প্লাস। প্লাস মানে বৃদ্ধি হয়ে যাবে, কোনো বুদ্ধি শুদ্ধি লাগবে না, খালি প্লাস মাইনাস যোগ বিয়োগ করা হয়ে যাবে। এবং সবগুলো ইনশাল্লাহ এরকম করে দেখাই দেবো এখানে, ঠিক আছে? এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, এখানে নেগেটিভে লাগাইলে কি হয়, পজিটিভে যুক্ত করলে কি হয়, কখন বাড়বে কমবে, এই প্লাস মাইনাসের ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। আবার বলছি, বিমুখী মানে মাইনাস, নিঃশেষিত মানে মাইনাস, তাহলে মাইনাসে গুণ করলে প্লাস, বৃদ্ধি পাবে, শেষ। ওকে, আচ্ছা, নিচের কোনটির উপর বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে? ভেরি ফাইন। আচ্ছা, জড়তার ভ্রামক মানেটা কি জানো? ধরো এইটা একটা বস্তু, এই যে কলমটা, এইটাকে আমি একটা অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি, তাহলে এই যে যখন আমি ঘুরাবো, একটা ঘূর্ণায়মান এর মধ্যে যে ভর আছে এবং ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্ব, এই দুইটার গুণফলের
এটা বর্গের গুণফলের যে সমষ্টি সেইটাকে বলে জড়তার ভ্রামক। তাহলে এইটা মূলত খেয়াল করবা ভর এবং ঘূর্ণনক্ষের যে দূরত্ব আছে সেটা, কৌণিক ভরবেগ, রৈখিক বেগ, কৌণিক বেগ একটা না, ভর ও ঘূর্ণনক্ষের যে অবস্থান এইটার উপর নির্ভর করে। ওকে ফাইন। আচ্ছা এই প্রশ্নগুলো মনে আমরা আলোচনার মধ্যে আনি নাই, ঠিক না? ভেরি নাইস। আচ্ছা তীব্র ও মৃদু ক্ষার টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটা? দেখো আমি তো একটা জিনিস শিখাই দিই, 4টা জিনিস আমরা বলছিলাম কেন। তীব্র অ্যাসিড, দুর্বল ক্ষার মানে কি অম্লীয়, মানে ফাদার, বাপকে টেস্ট করবো মা দিয়া, মা হচ্ছে মিথাইল মিথাইলেট, দুর্বল অম্ল, তীব্র ক্ষার তাহলে ক্ষারীয়, ক্ষার মানে হচ্ছে মা, টেস্ট করবো বাপ দিয়ে, বাপ হচ্ছে ফাদার, ফেনফথলিন থাইমলথেন। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার কোনো নির্দেশকে উপযুক্ত না। তাহলে তীব্র মৃদু ক্ষার টাইট্রেশন উপযুক্ত নির্দেশক কোনটা? তীব্র ও মৃদু ক্ষার। তার মানে এটা কি লিখছে? মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড হইলে অম্লীয় হচ্ছে ফাদারকে টেস্ট করবো মা দিয়ে, তার মানে মিথাইল অরেঞ্জ, তাহলে মিথাইল অরেঞ্জ। বুঝতেছো? ব্রেইনে ঢুকতেছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা হুইচ সেন্টেন্স ইউজ ইনকোয়েটিভ ভার্ব? আচ্ছা ইনকোয়েটিভ ভার্ব অনেক স্টেট করে, এটা কি ভাই ইনকোয়েটিভ ভার্ব? এটা তো শুনে নেই। আচ্ছা ইনকোয়েটিভ ভার্বকে আমি তোকে বলি, এই ভার্বটা হচ্ছে যেই ভার্বটা দিয়ে একটা পরিবর্তনের সূচনা হয়েছে এইটা বোঝায়। যেমন কাজে ভাই ওই লোকটা হচ্ছে দিন দিন হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, ওই লোকটা দিন দিন শক্তিশালী হচ্ছে, ওই লোকটা দিন দিন দুর্বল হচ্ছে, ওই লোকটা দিন দিন হচ্ছে যে সুস্থ হচ্ছে। হ্যাঁ এরকম। তা সাধারণত ইনকোয়েটিভ ভার্বের মধ্যে এই যে যেমন ইট ইজ গ্রোয়িং ডার্ক, এটা তার মানে এই গ্রো শব্দটা যেটা এটা ইনকোয়েটিভের মধ্যে আছে। আচ্ছা অনেক ইনকোয়েটিভ ভার্ব যেগুলো হচ্ছে তোমার লিঙ্কিং ভার্বের সাথে মিলে যায়, এই জন্য লিঙ্কিং ভার্বের লিস্টটা অবশ্যই খেয়াল রাখবা। যেটা আমি একটু খালি বলে রাখি, লিঙ্কিং ভার্ব হচ্ছে এই জায়গায় খেয়াল রাখবা, LRB ফাস্ট গ্রোয়িং, তাহলে এলটা হচ্ছে লুক, আরটা হচ্ছে রিমেইন, বি হচ্ছে বি অথবা বিকাম, ঠিক আছে, এফ হচ্ছে ফিল, এতে হচ্ছে অ্যাপিয়ার, এসটা হচ্ছে স্মেল, টিতে হচ্ছে টেস্ট, হ্যাঁ এই জিতে হচ্ছে গ্রো অথবা গো। তুমি দেখো তো এখানে গ্রো ছিল না, ইট ইজ গ্রোয়িং ডার্ক। এই যে দেখো অনেকগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব ইনকোয়েটিভ ভার্ব হিসেবে কাজ করে। যা করছি তাই লিখে রাখো, এইটাই পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো আমার কথা? একদম ভালো করে খেয়াল রাখবা। 15, 17 হ্যাঁ দেখাবো, আবার আগে দ্রুত যাই কারণ আমাদের ফাদার লাভস মি। 17 দেখো পড়ার মধ্যে আমি যদি ওই যে একজনের কমেন্টস দেখে উত্তর দেওয়া শুরু করি তখন আরেকজন কবে ওরটা কব না, ডিস্টার্ব লেগে যাবে। এই জন্য পড়ার ফ্লোর মধ্যে আমি তোমাদের জাস্ট দেখতেছি যে তোমরা ঠিকভাবে কমেন্টস করতে পারছো না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবার লক্ষ্য করো, হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব? ইট ইজ গ্রোয়িং ডার্ক। ওকে ফাইন। ফাদার লাভস মি। আচ্ছা তাহলে এটা কি ভার্ব হতে পারে? যে কেউ বলবে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিভাবে বুঝলাম? ট্রানজিটিভে বাংলা কি জানো? সকর্মক। কি বলো তো? সকর্মক। আচ্ছা এখন প্রশ্ন হলো যে একটা ভার্ব সকর্মক না অকর্মক বুঝবো কি করে? কর্মকারক চিহ্নের বুদ্ধি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, এটাও। তাহলে ফাদার লাভস মি, তার মানে একটা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ফাদার লাভস মি, কাকে ভালোবাসে? আমাকে। তাহলে এই লাভ শব্দটা ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব বলো? ট্রানজিটিভ। ইনট্রানজিটিভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর না পাই, যেমন আমি যদি বলি হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, কি যায় উত্তর নাই, কাকে যায় উত্তর নাই, এই জন্য এই গোজ শব্দটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা সিম্পল ভার্ব কি? শোনো, সিম্পল ভার্ব আর একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে সিম্পল ভার্ব, সিম্পল ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অনেকটা মিলবে কিন্তু পুরাটা মিলবে না। আমি বলছি অনেক জায়গায় লিখে রাখছে মিথ্যা কথা। সিম্পল ভার্ব হচ্ছে ভার্বের ওই ফর্ম যেইটার সাথে অন্য কোনো কিছু যুক্ত হবে না, একদম সিম্পল। করা ভাই ছেলে মেয়ে খুব সিম্পল, মানে কোনো খোসর মোসর এক্সট্রা কিছু নেই, একদম সিম্পল। তাহলে সিম্পল ভার্ব আমি দেখাবো, এটার নিয়মে আছে, এটা হচ্ছে সাবজাংটিভের একটা নিয়ম আছে, সেখানে আমি দেখাবো। এখন ডিটেলস বললে টাইম কুলানো আমাদের মুশকিল হয়ে যাবে, ঠিক না? ওকে। মহাবিশ্বের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? শোনো, তুমি দেখো মাত্র 4%, 96% দেখো না, যা কিছু দেখো না এগুলোর মধ্যে আছে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার। তাহলে মহাবিশ্বের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? ডার্ক এনার্জি বস্তু এটা। নীহারিকা সমূহ কৃষ্ণগহ্বর। কৃষ্ণগহ্বর কি জানো? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই যে সৌরজগতের মধ্যে সূর্য আছে না, ওর সাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় জিনিস আছে মহাশূন্যের মধ্যে, নক্ষত্র। ওগুলো ঘুরতে 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 যদি ব্ল্যাক হোল অন্ধকূপের যদি এরিয়ার মধ্যে আসে তাহলে মুহূর্তের মধ্যে ওর প্যাটের মধ্যে ঢুকে যায়, আর বের হইতে পারে না। বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে তোমার হচ্ছে কৃষ্ণগহ্বর। কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? ডার্ক এনার্জির বস্তুসমূহ সবচেয়ে বেশি। ওকে ফাইন। আচ্ছা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডু ইউ নো হোয়েন? আচ্ছা দেখো এই কোশ্চেন্সগুলো খুব ইন্টারেস্টিং। লক্ষ্য করো, ডু ইউ নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই হোয়েন WH ওয়ার্ড বা এর পরে যা কিছু আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট, চাকর। মানে এ হচ্ছে ক্রিয়েটর, এ হচ্ছে ফলোয়ার, হারবিনজার, হ্যাঁ, আর হচ্ছে ফলোয়ার। তা এই ডু ইউ নো হোয়েন, দেখো এটা বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্নটার উত্তর ভুল করে। কেন ভুল করে জানো? কারণ হচ্ছে চাকরের প্রশ্ন করার প্যাটার্নটা কি সে জানে না। চাকর যখন প্রশ্ন করবে সেই প্রশ্নটাও হবে উত্তরের মতো। এটা আবার কেমন কথা হবে? যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারো। আমি যদি বলি তোমাকে হোয়াট ইজ ইউর নেম,
হোয়াট ইজ ইয়োর নেম, এটা হচ্ছে কোশ্চেন্স, এবং এখানে শুধু একটাই ক্লজ আছে প্রিন্সিপাল। কিন্তু আমি যদি বলি তুমি কি জানো তোমার নাম কি, তখন দেখো এই প্রশ্নটা কীরকম হয়, ডু ইউ নো, তখন কিন্তু আর হোয়াট ইজ ইয়োর নেম দেওয়া যাবে না, ডু ইউ নো হোয়াট ইয়োর নেম ইজ, হোয়াট ইয়োর নেম ইজ মানেটা কি, মানে হচ্ছে ডু ইউ নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে যেটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট মানে আমি বলি সার্ভেন্ট ক্লজ, সার্ভেন্ট চাকর, মনে রাখার জন্য। তাহলে চাকরের প্রশ্নটাও হচ্ছে উত্তরের মতো, যে ভাই প্রশ্নটা উত্তরের মতো। হ্যাঁ, নর্মালি প্রশ্নে কি হয়, অক্সিলারি ভার্ব আগে আসে আর উত্তরের মতো অক্সিলারি ভার্ব শেষে। দেখো এই যে হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ শেষে যায়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো যে এই টাইপের করে কিন্তু কোশ্চেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করে, এটার কারণ হচ্ছে সে বুঝতে পারে না যে ভাই আমি কোনটা আনসার দিব, এটা মাথাতেই আসে না। তাহলে এটা উত্তর করো দেখি, এটা একটু তোমরা উত্তর করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার মাথায় আনতে পারছো কিনা। একটু জাস্ট উত্তর করো। আচ্ছা কি, কিন্তু এখন নিতে যাচ্ছে, আমি কি বই নিতে পারবো? আচ্ছা, বই আমাদের বোধহয় শেষের দিকে আরও নতুন করে ছাপাতে হবে, যদি এখন অর্ডার নিতে চায় নিতে পারবা হয়তো বা, না হলে হচ্ছে যে মাঝখানে ছাপানোর জন্য তো আমাদের 7-10 দিন এক্সট্রা দিতে হবে, কারণ বই যারা হচ্ছে যে আমরা বলছি যে বই শেষ হয়ে গেলে আবার নতুন করে হচ্ছে ছাপিয়ে তখন আবার দিতে হবে, ঠিক আছে। তাহলে যারা বই ছাড়া ভর্তি হয়েছো যদি নিতে চাও, আমি কখনো কাউকে বলি না, কারণ আমরা বই ছাড়া এবং বই সহ যে কোর্স ফি দিয়েছি 20টা বই সহ দিয়েছি 14,990, অফারে 8,990, এটা জাস্ট হচ্ছে আনবিলিভেবল প্রাইস। তুমি যাতে অন্য বেশিরভাগ স্টুডেন্ট কী হয় আমাদের এখানে পরে যারা, তারা অন্য জায়গায় ভর্তি হয়েছে, ভর্তি হয়ে ক্লাস ভালো লাগবে না, এই যে ভর্তি হওয়া শুরু হচ্ছে না, এরকম ব্যাপার দাঁড়ায়। তা সবসময় যে জিনিসটা আমি বারবার বলি যে ভাইয়া তুমি যদি নাম্বার 1 পড়াছো আমাদের এখানে তো ভর্তি হবে ইনশাল্লাহ, 1 নাম্বার পড়াই দেবো আমরা। হ্যাঁ, আর যে জিনিসটা ওই যে সবসময় আমি বলি যে ছবি দেখে দেখে এগুলো ভর্তি হবে না, যদি আমরা জীবনে দেয়নি তবে এইবার হয়তো আমরা করব। এইবার আমাকে অফিস থেকে সেদিন বলছে যে স্যার এবার আমরা দেবো, যে আমরা কখনোই আগে ছবি কখনোই আমরা নেই নাই, আমাদের সিস্টেমের মধ্যেই ওইটা নেই। তো এইবার আমরা যে ঠিক আছে, এইবার আমরা তাহলে ছবিও দেব, এবং ছবিতে স্টুডেন্টদেরকে বুঝাই দিব আমরা যে ভাইয়া ছবি যে কেউ দিতে পারে, ছবিটা কিছু না, পড়ার দেখে ভর্তি হোক। তুমি একই স্টুডেন্টের ছবি সব জায়গায় দেখতো, তুমি সব জায়গায় ও কি পড়ছে বুঝো না এগুলোর মধ্যে কীরকম জিনিস হয়, এটা তো কমন সেন্স, চোখে দেখেও বিশ্বাস করে না, মূর্খ হইলে যা হয়। তাই যে তুমি যে ক্লাস করবা, এই যে তোমার ক্লাস শুরু হয়ে গেছে না, তুমি এখন দেখবা যে এই যে কোচিংয়ে তো কেবল 1-2 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস তুমি করো, তুমি অবাক হয়ে যাবা যে ভাইয়া কোথায় এসে টাকাগুলো আমি দিলাম, ঠিক আছে, অবাক হয়ে যাবা, দেখলেই অবাক হয়ে যাবা যে হ্যাঁ দেখো কমপ্লিট দ্য ফলোইং, ডু ইউ নো হোয়েন। দেখো আমি তোমাকে যদি বলি যে পরীক্ষা কখন রেজাল্ট পাবলিশড হবে, হোয়েন উইল দ্য রেজাল্ট, হোয়েন উইল বি দ্য, ওই যে হোয়েন উইল দ্য রেজাল্ট বি পাবলিশড, এটা হওয়া উচিত। কিন্তু এইখানে যখন এই যে দেখো ডু ইউ নো হোয়েন, এটা প্রিন্সিপাল ক্লজ, এবার পরে সাবঅর্ডিনেট, ডু ইউ নো হোয়েন দি রেজাল্টস উইল বি পাবলিশড, তার মানে দি রেজাল্টস উইল বি পাবলিশড, এইটা হবে। 21 নাম্বারটা উত্তর দিয়েছো তোমরা, 21 এ ভেরি নাইস, তোমরা উত্তর অনেকে দিয়েছো, কোনো টেনশনের কারণ নাই। শোনো আমরা তো বলছি এই যে 1 নাম্বার পড়াবো, এই কথা কেউ এরকম করে বলতে পারে? হ্যাঁ, এই কনফিডেন্স আছে যে 1 নাম্বার? সবাই তোমাকে কবে যে আমাদের ছবি আছে, অমুক আছে, তমুক আছে। হ্যাঁ, আমরা কী করি, তুমি একটু কমন সেন্স কাজে লাগাও। আমরা তোমাকে বলতেছি যে ভাই 1 নাম্বার পড়াবো প্রত্যেকটা সাবজেক্ট নিশা, নাহলে আমরা কোর্সে জ্বালাবো না। কেউ যদি থাকে আমাদের দেখাও, আমি স্টুডেন্ট, মানে আমাদের নিয়মটাই এরকম, নাম্বার 1 পড়া, সবচেয়ে দ্রুত সময়ে সিলেবাস শেষ, সবচেয়ে ভালোভাবে শেষ, সবচেয়ে সহজভাবে শেষ ইনশাআল্লাহ, এবং প্রত্যেক সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা। কেউ কবে যে ভাই এটা কি, দেখো তুমি, মানে দেখলে তো বুঝতে পারো। এবং আমি তো প্রত্যেকদিন তোমার লাইভে আসবো, আমি যদি না পড়াই তুমি আমার লাইভে তো গাইলে ভাই ভাই কি আপনি মিথ্যা কথা বললেন, কিসের পরীক্ষাও নাই, ক্লাসও নাই, কবা না? তার মানে আমাদের দৈনিক লাইভে আসি আমরা কেন? আমরা তো অথেন্টিক দেখে, তো রেগুলার ট্রান্সপারেন্ট দেখে আমরা পেজে দেখো তুমি একদম ওপেন সব কিছু। এবং আজকে তোমাদের হচ্ছে যে প্রি মেডিকেলের কোর্স, যেটা 9টায় আর কি বলে সন্ধ্যা 7টায়, যেটা 25-26-এর প্রি মেডিকেল ফ্রাইডে, ওদের তো একটা অন্যরকম চমক জিনিস আছে। এবং রাত 9টায় হবে হচ্ছে ঢাকা বিশ্বের ক্ষয় ইউনিট। তা ক্ষয় ইউনিটের যে কী আমরা সিস্টেমটা করছি, এটা তো ইনশাল্লাহ 9টায় দেখাবো। আমি তো বলছি অন্য জায়গায় আগে ভর্তি হয়, তারপরে আমাদের এখান থেকে ভর্তি হইতে হবে, আমাদের অত তাড়াহুড়া নেই, কারণ আমরা জানি যে তুমি ভর্তি হবা কেন, কারণ 1 নাম্বার জিনিস আমাদের কাছে আছে, তুমি তো খুঁজতেছো যে কোথায় আসলে ভালো পাবা। আমরা নিশ্চিত করছি তোমাকে ইনশাল্লাহ 1 নাম্বার জিনিস আমরা দিব, এটা নিশ্চিত। এটা যে কেউ বলতে পারে হ্যাঁ, ওই যে একজন বলছে যে দ্বিতীয় হয়েছিল, সে ক্লেম করছে সে 26টা করে, সে তো আমাদের এখানেও পড়ছে, কিন্তু আমি তো কোনোদিন মানে কখনো, আমাদের কাছে ফেসবুক আইডি সহ তুমি দেখো সব, কিন্তু আমি এগুলা কখনো আমরা কারোর সাথে না। আমার কথা হইলো যে ভাই আমাদের হিসাবটা পুরো আলাদা। আমার কথা হলো যে কোথায় সবচেয়ে ভালো পড়ে সেইটা তুমি দেখাও, ছবি তো সবাই তোমাকে দেখাবে। তবে এইবার যেটা আমাকে আমার অফিস থেকে বলছে, স্যার
এইবার আমরা হচ্ছে যে ছবি দিব। ওরা আমাকে আগের থেকে বলে, কিন্তু আমি এটার ঘোর বিরোধী। তো ওরা বলছে না স্যার এটা এবার আমাদের করতে হবে, এইটা করে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে এটা করব, কিন্তু হচ্ছে যে স্টুডেন্টদেরকে আমরা বলেই দিব যে ভাইয়া ছবি দেখে ভর্তি হবে না, ছবি আমাদের কাছেও আছে, চান্স পাওয়ার যে তুমি এই যে ডকুমেন্টস আমরাও তোমাকে দেখাইতে পারি, কিন্তু ওইটা দিয়ে কোনো কাজ নেই। ওইটা তোমাকে 1 নাম্বার না 0.25ও যোগ করবে না। আমি যেটা পড়াবো, তোমাকে যেটা পরীক্ষা নিব, যা শেখাবো সেইটার উপরে তোমার রেজাল্ট হবে, কোনো ছবিতে কোনো কাজ হবে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে দেখলে বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো যে হ্যাঁ দেখো যে জিনিসটা বলছিলাম, ডু ইউ নো হোয়েন দি রেজাল্টস উইল বি পাবলিশড। এই যে হোয়েন উইল দ্য রেজাল্টস বি পাবলিশ, এটা তো হয়নি নীতিবাক্য, দি রেজাল্টস উইল পাবলিশ এটা হবে না, হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশ। ঠিক আছে, তার মানে সাবঅর্ডিনেট ক্লসে প্রশ্ন করাটাও হবে উত্তরের মতো, এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, কোন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা তৈরি করে? আচ্ছা, দুধ থেকে ছানা তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলে, এইটার একটা স্পেশাল নাম আছে। দুধ থেকে যখন ছানা তৈরি হয় না, এটা প্রোটিনটা আলাদা হয়ে যায়, এটাকে বলে কোয়াগুলেশন। কি নাম বলে বলো তো? কোয়াগুলেশন প্রক্রিয়া বলে। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, হ্যাঁ অক্সিজেন যুক্ত। ফার্মেন্টেশন কি জানো? আমি তাকে বলি, ধরো অবাধ শ্বসন আছে না, অক্সিজেন ছাড়া যে শ্বসনটা সম্পন্ন হয়, ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলো। হ্যাঁ, এখন এই যে রাতের বেলা মনে করো পাউরুটি আর কি বলো এটা, রুটি বানাবে সকালে, রাতের বেলা কি করছে, রুটির মধ্যে হচ্ছে আর কি বলো এটার নাম, রুটি হচ্ছে খামাইর না কি করে না, কুমাইর করে রেখে দিছে। সকালে যখন বানায় দেখবা যে এরকম করে রুটিটা ফুলে, কেন জানো? ওর ভিতরে হচ্ছে অবাধ শ্বসন ঘটছে। রুটি, তারপরে অ্যালকোহল, মদ, এগুলো কি ব্যক্তি না বস্তু? যেগুলো এগুলো তো ভাই বস্তু, খাওয়া যায়। এই বস্তুর মধ্যে যে অবাধ শ্বসন ঘটে তার একটা স্পেশাল নাম হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। বস্তুর মধ্যে, লিখে ফেলো দামি লাইন, বস্তুর মধ্যে যে অবাধ শোষণ ঘটে সেটাকে বলে ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। তাহলে বলছে কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা তৈরি করে? এটা হচ্ছে কোয়াগুলেশন। আর আর্দ্র বিশ্লেষণ কি? যেমন পানিকে যদি আমি হচ্ছে আর্দ্র বিশ্লেষিত করে হাইড্রোজেন, অক্সিজেন, ওই দুইটাতে আমি হচ্ছে কি করবো, ভেঙে ফেলতে পারবো, আলাদা করে পৃথক করে ফেলতে পারবো। তাহলে দুধ কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা তৈরি হয়? কোয়াগুলেশন। ওকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো, খুবই বেসিক জিনিস। আচ্ছা, ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? ব্যাকটেরিয়া এনজাইম সমৃদ্ধ। হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু অনেক এনজাইম আছে। তুমি দেখবা যে মনে করো একটা খাবার খেয়ে ফেলছো, ধরো যে খাইছো, মাছ খাইছো বা সবজি খাইছো, খাওয়ার পরে তুমি রেখে দিছো, প্লেটটা দাও নেই, 3-4 দিন পরে দেখবা না কেমন হয়েছে, নোংরা, একটা গন্ধ। ওইটা ব্যাকটেরিয়ার ভিতরে যে বিষাক্ত উপাদান আছে, টক্সিন, ওইটা বিভিন্ন এনজাইম, হ্যাঁ বিভিন্ন এনজাইম, ওইটা ওইখানে বের হয়েছে। এই কারণে হচ্ছে ওইটা এনজাইম সমৃদ্ধ। ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? এটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ। ওর বাপরে বাপ, মারাত্মক। আচ্ছা, এরপরে আর অন্য পড়লামই না। আচ্ছা, অন্যগুলোকে পড়তে চাও, ব্যাখ্যা করতে হবে। প্রতিলিপির সাহায্যে বংশবৃদ্ধি করে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আর কি বলে, ভাইরাস। অকোষী ভাইরাস, জীবন্ত আশ্রয় আবশ্যক ভাইরাস। তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য একসাথে মিক্সড করে প্রশ্নটা দিয়েছে। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ, শোনো, এটা আমরা তাপগতিবিদ্যা পড়বো। টোটাল তাপগতিবিদ্যা আমরা 5টা শব্দ শুধু পড়ি, 5টা শব্দ। মোহাম্মদ মিজান বলছে স্যার বি হবে না, কোনটা বি হবে? প্রশ্ন নাম্বার বলো, তাহলে আমরা বলবো। সমষ্ণ প্রক্রিয়া কোনটি স্থির থাকে? সমষ্ণ মানে তাপমাত্রা সেম, তার মানে উষ্ণতা মানে তাপমাত্রা সেম, তাহলে 24-এর এই নাম্বারটা। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাপমাত্রা সেম থাকে। ওকে, হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎচালক শক্তি কত? খেয়াল রাখবো, হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর মৌলিক পদার্থ, এর পারমাণবিক ভর 2, তার সাথে একটা 3 দিয়ে দাও, একটা দশমিক দাও, 1.23 ভোল্ট। হাইড্রোজেন হচ্ছে 1.23 ভোল্ট। অন্যগুলোর আমি শিখাই দিব টেকনিক্যালি, সেইখানে 1.10, এটাকে আমি লেকলেন্স কোষ বলতে পারি, 0.76, এটা হচ্ছে জিঙ্কের ওইখানকার আসবে, 2.03 এগুলা, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা আছে সেটার হবে। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলস হচ্ছে 1.23 ভোল্ট। শোনো, বিশ্বাস করো তুমি অসাধারণ কিছু করতে পারো, তোমার খালি প্রত্যেকটা দিন ভালো করে কাজে লাগাইতে হবে। আর দিন ভালো করে কাজে লাগানোর জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। বিশ্বাস করো যে একেবারে অসাধারণ কিছু করতে পারবা, বিলিভ মি, অসাধারণ। এবং আমার যেটা ক্যালকুলেশন আমি তোমাকে বলি ভাইয়া, যে আমি নিজে দেখছি মানুষ হচ্ছে একটা, এটাকে বলে সামাজিক প্রাণী না? সামাজিক বলতে কি সেটা একটু বলি। পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তুমি যখন এই যে আমাদের দুপুরে ক্লাস, ঘুম ধরবে, ঘুম নাই হয়ে গেছে, এবং এই যে আমরা যে ক্লাস নিচ্ছি চতুর্দিকে আলোকিত, ঘুম এমনি নাই, তুমিও ক্লাস করতেছো, দিনে ক্লাস সবচেয়ে উপকারী। রাতে কোনো কারণে না হইলে এখন দিনের টাইম বের করতে পারি না কোনো কারণে, সেক্ষেত্রে তারপরও যত তাড়াতাড়ি ঘুমানো যায়, মানে আমাদের টার্গেট থাকবে যে যত তাড়াতাড়ি ঘুমানো যায়, রাত 9টা, 9:30, 10টা, 11টা পার করা যাবে না, যত তাড়াতাড়ি ঘুম। সকালে উঠে আল্লাহর নামে একদম আগে নামাজ কালাম পড়ে পানি খেয়ে রিভিশন, আগে রিভিশন রেগুলার। তুমি যা কিছু পড়ছো সবগুলো কন্টিনিউয়াস রিভিশন দাও, বইয়ের কঠিন জিনিস তোমাকে আমরা সহজ বানাই দিব ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকো। এবং তুমি দেখবা যে তোমার মাথায় চলে যাবে। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ আছে বাবা, মনে রাখার জন্য বলছে, হাইড্রোজেন 1 নম্বর মৌলিক পদার্থের পারমাণবিক ভর
1.002, আণবিক ভর 2.016, তাহলে 1.2 দিছি, মানে 1.2, তারপরে এমনি 3 দিছি, এটা মনে রাখার জন্য এই জন্য 1.23, 1.10 এটা লেকলেন্স কোর্স, হ্যাঁ। তারপরে 2.03 এটা হচ্ছে লিথিয়াম, এই যে আচ্ছা লিথিয়াম এটা অন্য জায়গায়, লিথিয়ামের মূলত 3.04, এটা লিথিয়াম লাগবে না, এটা এমনিতে মান দিয়েছে 1.23, 0.76 এটা জিঙ্কের হচ্ছে যে প্রমাণ বিজারণ জারণ বিভব যে আছে সেখানে আমি দেখাবো, তুমি যেইটুকু আছে এইটুকু আগে খালি মাথায় রাখো, এটা 1.23, ঠিক আছে। বেশি বুঝতে গেলেই আবার দেখা যাবে যে অন্য, হ্যাঁ এই টাইমটা ক্লাসের জন্য বেস্ট, আমরা এই টাইমে ইনশাআল্লাহ চেষ্টা করবো। কিন্তু ওই যে বললাম ধরা যাক যে আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে, হ্যাঁ, যে দেখা গেল যে ওই সময় আসতে পারলাম না, হয় না অনেক সময় হঠাৎ, তখন আমরা রাতে, ওই জন্য আমরা লিখে রাখছি, এই জন্য লিখে রাখছি আমরা, কারণ তখন তুমি কও ভাই আমি তো জানতাম না, এই জন্য আমরা সব যা কিছু করবো সব লিখে রাখছি তোমাদের, যে 2:30টায় অথবা 9:30 অথবা আমরা প্রয়োজনে, কিন্তু আমরা প্রয়োজন মানে কি একেবারে অবস্থায় দরকার, কিন্তু নর্মালি আমরা দেখা যায় এই টাইমে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো, দেখো যে কত অসাধারণভাবে হবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ এই টাইমটা সবচেয়ে ভালো। দি ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। আচ্ছা হু যদি থাকে তার মানে এটা অবশ্যই কী হবে, কমপ্লেক্স সেন্টেন্স। কী হবে বলো, কমপ্লেক্স, এটা প্রত্যেকেই জানো ইনশাআল্লাহ কমপ্লেক্স। আচ্ছা মানবদেহে কোনটি লুপ্তপ্রায়? লুপ্তপ্রায় মানে বুঝতে পারছো, যেটা অল্প বয়সে থাকে বেশি বয়সে নাই হয়ে যায়। ধরো তাহলে থাইরয়েড প্লাঙ্ক, বটে থাইমাস অল্প বয়সে থাকে, কিন্তু আস্তে আস্তে ওইটা কী হয়ে যায়, দেখা যায় যে বিলুপ্ত হয়ে যায়। যে মা হচ্ছে অল্প বয়সে বেশি প্রয়োজন, থাইমাস থেকে থাইমোসিন করো না, এটা খেয়াল হবে। তাহলে মানবদেহে কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? থাইমাস। শোনো আমরা ক্লাসে যা বলবো সব নোট করে ফেলতে হবে, এটা কিন্তু হচ্ছে তোমার টোটাল নলেজ তৈরি করবে ইনশাআল্লাহ। উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন অ্যাগেন্স্ট দ্য হুডলাম। আচ্ছা টু টেক টু এর পরে মূল ভাব, তার মানে ইনফিনিটিভ মার্কার, এটা কি বলো, 2 প্লাস মূল ভাব ইনফিনিটিভ মার্কার, এটা ওকে ফাইন, সহজ জিনিস। আচ্ছা নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস? খুবই সহজ, এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা বেড়ে গেলে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, এলডিএল, ঠিক আছে, ওকে ফাইন। এগুলোর পরিমাণ সহ আমরা ক্লাসে, বই পড়তে খুব কষ্ট না, আমরা এই জিনিসটাই ফিল করছি। স্টুডেন্টরা বলে ভাইয়া ক্লাস করলে মনে হয় খুব ইজি, বইয়ের মধ্যে দেখি যে কী খোঁচর মোচর। ইনশাআল্লাহ কালকে থেকে তো আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে না, জুলজি, কেমিস্ট্রি, ইংলিশ এবং জেনারেল নলেজ থাকবে। তুমি দেখিও যে তোমাকে আমি কীভাবে পড়াই ইনশাআল্লাহ, কিছুই না, কারণ তুমি এই লেকচারটা করলে তো আর কঠিন জিনিস মাথায় চলে আসলো, তো প্রশ্ন যেইভাবে হবে তোমার একদম ওকে, ওই জিনিসগুলো বারবার রিভাইজ করবা ইনশাআল্লাহ, তুমি দেখে তোমার অসাধারণ প্রিপারেশন হবে, ঠিক আছে। OMR ইনশাআল্লাহ কালকে 100% আমরা দিয়ে দেবো, ওই যে তোমাদের যে ইয়াতে গ্রুপে আছে সেখানে। আর এই যে আজকে যে পরীক্ষাটায় অলরেডি আজকে সভাপতি 300 নম্বরের পরীক্ষা হচ্ছে না, কালকেও আরেকটা পরীক্ষা হবে, এগুলো হচ্ছে এক্সট্রা পরীক্ষা, এগুলো রুটিনের বাইরের পরীক্ষা, এক্সট্রা। এগুলো হচ্ছে ওই যে মনে করো তুমি এক জায়গায় গেছো, যে হচ্ছে যে তোমার খাবারের মেনু আছে, তা হঠাৎ করে তুমি ভালো হোটেলে গেছো, তোমাকে বলতেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সকালের নাস্তা কোনো টাকা টুকা লাগবে না, যা খুশি তাই খাও। তো এরকম তো আর এইটা হচ্ছে এমনিতে, এটা কিন্তু তুমি রুটিনে দেখো, এখানে কিন্তু পরীক্ষা ছিল না, এটা হচ্ছে এক্সট্রা পরীক্ষা। রুটিন যেটা দিছি মানে ওটা আমরা করবো ইনশাল্লাহ, রুটিনের বাইরে এক্সট্রা যেটা নিব সেটা, যেমন র্যাপিড রিভিশন ক্লাস কিন্তু রুটিনে নাই, কিন্তু ইনশাল্লাহ আমরা টার্গেট করছি, চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। প্রত্যেক দিন র্যাপিড রিভিশন ক্লাস থাকবে প্রত্যেক দিন। তাহলে কি হবে, আধা ঘন্টা বা 20 মিনিট বা 15 মিনিট বা 45 মিনিট, যেরকম যেই দিন লাগে, র্যাপিড রিভিশন ক্লাস প্রত্যেক দিন। রাতে ঘুমানোর আগে একবার রিভিশন হয়ে গেল, তোমার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হলো। এবং আমার তো মাঝে মধ্যে আমি চিন্তা করতেছিলাম আজকে, যে র্যাপিড রিভিশন ক্লাস রাতে ঘুমানোর আগে, সকালে মনে করো 8টার আগে যদি আমি ধরো যে 7:30টার দিকে আরেকটা র্যাপিড রিভিশন ক্লাস নেই 15-20 মিনিট, তার মানে 2বার রিভিশন আমি করাই দিলাম। এটা দেখি ওটা পারবো বলে মনে হচ্ছে না, যেটুকু আগে একেবারে আমাদের লেখা আছে সেটা তো করবো ইনশাআল্লাহ, এক্সট্রা যেটা দিতে পারবো, যেটা আল্লাহর কাছে আল্লাহ যতটুকু হেল্প করে সেটা তো হবে ইনশাআল্লাহ। আচ্ছা সামারি ক্লাসটা আজকে দিলে ভালো হয়, হ্যাঁ ঠিক আছে সামারি ক্লাস। আচ্ছা প্রথম দিনে সামারিটা একটু কালকে থেকে, কারণ না হলে অনেকে বুঝতেই পারবে না, তো কালকে দেওয়ার পরে তারপরের দিন থেকে আগের দিন, ঠিক আছে। কারণ হচ্ছে তুমি দেখো যে রুটিনে তোমার কালকের যে 7 তারিখ, তারপরে হচ্ছে তোমার কিন্তু কালকে শনিবার, সোমবারে কিন্তু পরীক্ষা আছে, রবিবার কিন্তু নেই, তার মানে তুমি এখানে টাইম পাবা। আর তারপর থেকে যে সোমবারের যে লেকচারটা সেটার হচ্ছে রবিবার থেকে দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। কালকে প্রথম দিন তো, হ্যাঁ হ্যাঁ দেখিও যে ইনশাআল্লাহ টার্গেট করতেছি আমরা, দেখি আল্লাহর মধ্যে কি হয়। তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশি? তাহলে ওই মহাজাগতিক গামা রেডিও, বুঝতে পারছো, মহাজাগতিক গামা রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, রেডিও টেলিভিশন তরঙ্গ, মাইক্রোওয়েভ, তাহলে এটা রেডিও ওয়েভ তরঙ্গ, পাস হয়ে গেল, খুবই সহজ, রেডিও ওয়েভ তরঙ্গ। আচ্ছা নিচের কোনটি বিক্রিয়া হারে রাখো? আচ্ছা বিক্রিয়া হার মানে কি জানো, মানে ঘনত্বকে সময় দিয়ে ভাগ, ঘনত্বের রাখো মোল পার লিটার পার, আর সময় রাখো সেকেন্ড, তার মোল পার লিটার পার সেকেন্ড, বিক্রিয়া হার রাখো মোল পার লিটার পার সেকেন্ড। বুঝতেছো বিক্রিয়া হার মানে কি, মানে ঘনত্ব বাই হচ্ছে সময়, ঘনত্ব রাখো কি বলো, মোল পার লিটার, আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে এটা কি হবে মোল
পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। কোনটা হবে বলো? বিক্রিয়ার মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। এবং সত্যি কথা, এই যে তোমার কোচিংগুলো শুরু হচ্ছে না, অফলাইনের কোচিং, অনলাইন, বিশ্বাস করো আমি তোমাকে সত্যিটা বলি, আমরা কি তোমাদের কোনোদিন কইছি যে এই আমাদের কোচিংয়ে ভর্তি? আমি তোমাদের সেই কথাটা বলি, এই কথাটা তো প্রত্যেক কোচিংয়ের বলা উচিত, কিন্তু ওরা কেন বলে না আমি এটা বুঝি না। যে ভাই যেখানে সবচেয়ে ভালো পড়াবে তুমি সেখানে ভর্তি হও, এই কথাটা কেন বলে না, এটা আমার মাথাতে ঢুকে না। আমি সারা জীবন এই একটা কথাই কই যে ভাই যেখানে সবচেয়ে ভালো পড়াবে তুমি সেখানে পড়ো, তাহলে তুমি ভালো করবা। যেখানে তুমি সহজ করে বুঝতে পারবা, যেখানে তোমার হচ্ছে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, সেখানে পড়লে না তুমি ভালো হবে। যে ভাই আমার এখানে এই যে দেখো ভাই আমার কাছে 3400 এতজন চান্স পেয়েছে, এটা দেখে তোমার লাভ কী? চান্স যে পায়নি তাদের সংখ্যাটা কত? সবগুলো একই স্টুডেন্টের ছবি, তো সবগুলো কোচিংয়ে, তাহলে এইরকম 8টা 10টা 20টা সব কোচিংয়ে তো ছবি। তো এই কথাটা বলে না, তোমরাও এত মূর্খ মানে এটা। তো এইবার আমরা হচ্ছে এই ছবিটা এবার দেখাবো, ঠিক আছে? তোমরা এই ছবি নিয়ে ইয়ে করো না যে ভাই ছবি দেখান তো কতগুলো, কী কাহিনিটা ছবি, আমরা তো নেই না জীবনে ছবি। আচ্ছা স্যার, কালকের ক্লাস কি প্রাইভেট গ্রুপ হবে? কালকের ক্লাস প্রাইভেট, সবগুলো ক্লাস তো প্রাইভেট গ্রুপেই হবে। লাইভ ক্লাস আমরা প্রাইভেট গ্রুপ পেজ যে কোনো জায়গায় নিতে পারি। লাইভ ক্লাস প্রাইভেট গ্রুপে হইতে পারে, পেজও, কিন্তু অন্য সব কিছু সামারি প্রাইভেট গ্রুপ, সলিউশন প্রাইভেট গ্রুপ, অ্যাক্টিভ টেস্ট প্রাইভেট গ্রুপ, ক্লাস টেস্ট প্রাইভেট গ্রুপ, তারপরে হচ্ছে ওয়েবসাইটে পড়া সব কিছু প্রাইভেট গ্রুপ। শুধু লাইভ ক্লাস প্রাইভেটও হইতে পারে, তারপরে হচ্ছে যে আমরা পেজও নিতে পারি। টেলিগ্রামে পাওয়া যায় উদ্ভাস না, মানুষের ওই যে কোচিংয়ের জিনিস চুরি করে জীবনে কিছু করতে পারবে না, এটা করিও না, এটা হারাম, বুঝো না তো? পড়বা খেয়াল ধোয়ার পাবে না, পরীক্ষার হলে বিশ্বাস করো কোনো স্টুডেন্ট দেখি না এরকম করে চান্স পেয়েছে জীবনে না। সততার একটা দাম আছে না, এই যে হাসিনা এত 2 নম্বরই করছে, ঠিকই দেখতে পাচ্ছে, আল্লাহর ইশারা আছে, বিশ্বাস কর সত্যি জীবনে মানসিক ঠকায় 2 নম্বরই করে কিছু করতে পারবে না, জীবনে পারবে না। লিখে রাখ, তুমি কষ্ট যে না ভাই এখন 10,000 20,000 টাকা লাভ করলাম, 20 লাখ টাকা চলে যাবে, কারণ 2 নম্বরের জিনিস হবেই না কোনো দিন। আল্লাহর উপরের এটা হিসাব ক্যালকুলেশন করা আছে। পেটের মধ্যে একটা আলসার ধরাই দিবে, একটা হচ্ছে তোমার কি কব, একটা রোগ ধরাই দিবে, দেখবা কষ্ট তো আছে, আবার টাকাও গেল, তাও কিন্তু তোমার পাপ মৌকুব হবে, কারণ যার জিনিস 2 নম্বরই করছো, যে কোচিংয়ের এটা যারা এগুলা করে, এগুলা আল্লাহর কাছে কি জবাব কি দিবে? আল্লাহ তো ডাইরেক্ট কবে যে যার জিনিস তার কাছ থেকে মাপ নাও, তা এখন দিয়া এখন বেহেশতে ঢুকো, দিতে দিতে দেখবা যে লাস্টে দোজকের দরজার সামনে দাঁড়ায় আছে। সত্যি কথা কইলাম, জীবনে এটা করিও না। হ্যাঁ, লাইভ ক্লাস পেজেও হতে পারে, গ্রুপে হতে পারে লাইভ ক্লাস। আচ্ছা, বই মনে হয় পরশু দিন থেকে পাঠানো, যারা যারা পায়নি এখনও পাঠাবে, ঠিক আছে? ওকে। আর বই শেষের দিকে, বই শেষ হয়ে গেলে তারপর আমরা নতুন বই যদি যখন ছাপাবো তখন কিন্তু একটু টাইম দিতে হবে, এখনও বই আছে ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, জিকে ইংলিশ গ্রুপের, হ্যাঁ অফিসে কথা বলো, অবশ্যই যোগ করে ফেলবে, টেনশনের কথা। বেড ইংলিশ জিকে ব্যাচকে অবশ্যই, আরে বাবা প্রত্যেকটা গ্রুপে জয়েন করাই ফেলবে, টেনশন করো কেন? ইনশাল্লাহ দেখবা যে কালকের মধ্যে ইনশাল্লাহ জয়েন হয়ে যাবে, টেনশন নাই, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। আর আমি তো দৈনিক আছি, প্রথমের দিকে একটু হচ্ছে যে সবার ইয়াগুলো আইডিগুলো একটু চেক করতে একটু টাইম লাগে, এটা ইনশাল্লাহ ঠিক করে দিবে। এখনও আচ্ছা 1 উইকে ভর্তি হলাম, এখনও গ্রুপে অ্যাড করে নাই, প্লাস বইও পাইনি। আচ্ছা ইমরান হৃদয়, এই যে গ্রুপে তুমি দেখো তোমার কাছে লিঙ্ক যাওয়ার কথা, তোমার মোবাইল নাম্বারে একটা তুমি একটা গুগল পূরণ করলে একটা লিঙ্ক যাওয়ার কথা, সেই লিঙ্কের মাধ্যমে তোমার ঠিকানা সব যাতে ঠিক থাকে অবশ্যই জয়েন করায় ফেলবে, ঠিক আছে? এটা এক। আর 2 নম্বর যেটা জিনিস সেটা বারবার বলছি, প্রথমের দিকের কয়েকটা লাইভ ক্লাস, তবে কালকে থেকে অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে, কারণ না হলে তো অন্য সবগুলো জিনিস তো হচ্ছে যে তোমার প্রাইভেট গ্রুপে থাকবে, সেটাতে। হ্যাঁ ক্লাস দাঁড়াও, এই গল্প হয়েছে শুরু, আর কথা নেই, এখন ক্লাসের মধ্যে আস। মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে হচ্ছে কাজ করে? আচ্ছা, অ্যাম্পিয়ারের সূত্র, কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের নীতি, এইটার উপর ভিত্তি করে মিটার ব্রিজ কাজ করে, ঠিক আছে? হুইটস্টোন ব্রিজ নীতি, ওকে ফাইন। আচ্ছা, এনজাইমের বিষয় কোনটি সঠিক? তার মানে এনজাইম যে আছে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়, মোটেই না, আমিষ দিয়ে গঠিত। এনজাইম মানে প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে? পৃথিবীর যত এনজাইম আছে সব প্রোটিন, দেওয়ার পরের দরকার নেই, হয়ে গেছে। ঠিক আনসার একটা পাইছো, বাস। কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎচুম্বকীয় বল? যে সাথী তোমার দুর্বল মন, তাহলে সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তাহলে সাথী তোমার তড়িৎচুম্বকীয়, তাহলে ফোটন নামক করা, তাহলে এটা ফোটন। দেখছো এই টাইপের প্রশ্ন কতবার আসছে, লক্ষ্য করছো? একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারো যে হ্যাঁ প্রশ্ন তো এই জায়গা থেকে আসতেইছে। জড়তার ভ্রামক, আচ্ছা জড়তার ভ্রামক হচ্ছে কি? ভর এবং এই যে আই সমান হচ্ছে এম কে স্কয়ার, ঠিক না? তাহলে ভরের একক কেজি, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, চক্রবর্তীর সাথে মিটার স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার, এ নাম্বারটা। দেখো আস্তে আস্তে পড়া হচ্ছে না, ভালো লাগতেছে। এবং রেগুলার পড়ো, দুপুর টাইমে আমরা পড়বো ইনশাল্লাহ, তাহলে টাইমটার বরকত হবে আল্লাহর রহমতে,
ঠিক আছে, হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন নাউন? মিস, স্প্রিং, ডেথ, মৃত্যু, মৃত্যুকে যে হচ্ছে সাদরে গ্রহণ করবে সে হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে হচ্ছে ম্যাসকুলিন। তাহলে হচ্ছে ডেথ, হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন, এটা হচ্ছে ডেথ। এবং প্রকৃতি কিন্তু চায় ছেলেদের মৃত্যু। এটা শুনলে অবাক হবে যে ভাই এটা কী কোনা, প্রকৃতির জন্য ছেলের খুব একটা দাম নাই, প্রকৃতিতে মেয়েদের দাম বেশি। নেচার মেয়েদেরকে হচ্ছে আলাদা করে প্রোটেকশন দেয়, কিন্তু ছেলে যে আছে ও বললে ডাজ নট ম্যাটার। তাহলে হচ্ছে হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন নাউন? ডেথ। ওকে, কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? আমিষ মানে প্রোটিন, ট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন যেটা এটা অবশ্যই ল্যাকটেস এটা শর্করা, লাইপেস লিপিড, অ্যামাইলেস এটা হচ্ছে শর্করা। তা আমি তো ছকই পড়াই দেবো। ট্রিপসিন যেটা এটা হচ্ছে, আচ্ছা ট্রিপসিন এবং পেপসিন এই দুইটার পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রিপসিন এবং পেপসিন একটু বলি যাতে খেলে। পেপসিন হচ্ছে পা, ঠ্যাং কয়টা আছে? 2টা, তাহলে পেপসিনের পিএস হচ্ছে 2। ট্রিপসিন হচ্ছে টিপ দেওয়া, টিপ। ছোট্ট বাচ্চাদের আমরা দিই না, টিপ দিয়ে দিই না, এই যে কাজলের মতো টিপ। তাহলে ছোট্ট বাচ্চা ইংলিশ কি? চিলড্রেন। চিলড্রেন, এই চিলড্রেন শব্দটা রাখো তো, চিলড্রেন। গুণ 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তার মানে ট্রিপসিনের পিএইচ হচ্ছে 8। এই 8 যেটা 7-এর বেশি ক্ষারীয়, তাহলে ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে বাস করে। পেপসিন 2 অম্লীয় মাধ্যমে। এটা হচ্ছে পাকস্থলী থেকে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত অগ্নাশয়, ওগুলো থেকে বেশি কাজ করা হচ্ছে ট্রিপসিন। বুঝতেছ? ভালো করে মাথায় নিয়ে ফেলো ইনশাল্লাহ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন? সফটলি, সফট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলয় যুক্ত হয়েছে, সফটলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে ফাইন। লাইভলিহুড এটা হচ্ছে নাউন। রেসপন্সিবিলিটি এটা হচ্ছে নাউন, মাই রেসপন্সিবিলিটি। ফ্রেন্ডলিনেস এটা হচ্ছে নাউন। কি বলছে? ইটস নট এ নাউন। ও সফটলি এটা অ্যাডভার্ব, নাউন না কোনটা? সফটলি। দেখো বেসিক কোশ্চেন্স আসে ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, ঠান্ডা মাথায় সবসময় চিন্তা করবা, ইনশাল্লাহ পারবা। এইখানে পরে না পারলে হবেই না, মানে বুদ্ধি নাই। সবচেয়ে সত্যিটাই বলছি তোমাকে, মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? 4টা প্রকোষ্ঠ আছে। শোনো, সবচেয়ে শক্তিশালী হবে যে সবচেয়ে বেশি পরিশ্রম করে। তা তুমি এটা জানো যে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ, লেফট ভেন্ট্রিকল বাম নিলয়। এই যে বাম নিলয় যে নিচে আছে, এখান থেকে 8 সব অ্যাওর্টিক আর্টসের 3টা শাখা, যেটাকে আমরা বলি বিসিএস, ব্র্যাকিওসেফালিক, বাম কমন কার্টিক, বাম সাবক্লাভিং। এটার মাধ্যমে সারা শরীরে রক্ত বোঝাবে। তাহলে কোন প্রকোষ্ঠের প্যাসেজ সবচেয়ে পুরু? বাম ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, বাম নিলয়। কোথায় আছে? বাম নিলয়। ঠিক আছে, তাহলে দেখো যে বেসিক জিনিস তুমি একটু বুদ্ধি করে পড়লেই হয়ে যাচ্ছে, কোনো কঠিন না। ওকে, একটি সরল দোলকের দোলন কি সময়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য অবশ্যই। তাহলে ওই ফর্মুলার মধ্যে চলে যাও। টি সমান হচ্ছে টয়েস পাই রুট ওভার এল ভাগ জি। তাহলে বলছে কি সময়কাল দ্বিগুণ করতে, তার মানে এইটা যদি আমি 2 গুণ বাড়াইতে চাই, এর দৈর্ঘ্য অবশ্যই, তাহলে এটা হচ্ছে যে রুট ওভার 4 করো, রুট ওভার 4 করলে 2 গুণ বাড়বে, তাহলে হচ্ছে 4 গুণ বাড়াতে হবে, 4 গুণ বাড়াতে হবে। মাথায় আসতেছে কিছু? এবং আলহামদুলিল্লাহ তোমরা আমি দেখতেছি তো বেশ ভালোই বুঝতেছো। দেখো তো এই যে অনলাইন যে পড়তেছো, এই যে ক্লাস যে করতেছো, কি তোমার কি মনে হচ্ছে যে এই সরাসরি ক্লাসে বসে যে এরকম এই অনলাইনে কি এটা মনে হচ্ছে যে এটা খুসর মসর লাগতেছে? কিচ্ছু না। তুমি আরামদায়ক জায়গায়, বাসায় একটু সুন্দর জায়গায় বসো, পানি নাও, একটু বাদাম খাও, খাতা কলম নিয়ে সুন্দর করে নোট ডাউন করো। দরকার হলে চোখে একটা চশমা, কালো ওই যে ব্লু রে প্রোটেক্টর চশমা পাওয়া যায়, খুব দাম বেশি তা না, 500 থেকে 1000 টাকার মধ্যে। চশমা পরে সুন্দর করে নোট ডাউন করো। এই ক্লাস হয়ে যাবে, তারপর একটা হাঁটাহাঁটি করবা, রিভাইজ দিবা। বাড়িতে থেকে কত অসাধারণ প্রিপারেশন নেওয়া যায়, স্টুডেন্ট এটা বুঝতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, মানে তুমি দেখো যে ক্লাস তুমি দেখিও যে চান্সটা কীরকম অসাধারণভাবে হয়। আমি কি তোমাকে খারাপ বুদ্ধি দেওয়া লোক? আমি সবসময় সত্যি যেটা সেইটা কই যে ভাই এইটা সত্যি, এটা তুমি করো। আমরা যেটা সত্যি সেটাই তোমাকে বলি যে ভাই তুমি এই কাজটা করো। আমাদের ওই যে ওইটার লোভ না যে ভাই তুমি ভর্তি হইলে টাকা, আর টাকা তো আমরা এমনিই পাবো, কিন্তু আমরা সবসময় চিন্তা করি 1 নাম্বার কথাটা কব, তাতে যে কয়জন যার যেটা মন চাবে সে সেটার ডিসিশন নেবে, সত্যিটা বল। তা তোমরা হচ্ছে মূর্খ। ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের ক্ষেত্রে আমি বলি ভাই অনলাইনে পড়ো। ইঞ্জিনিয়ারিং কোচিংটা আমাদের আছে, আমাদের কি কম্পিটিশন আছে ইঞ্জিনিয়ারিংয়ের কারোর সাথে? নাই তো। তাই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা তাইলে সত্যিটা যেটা সেটাই বলতেছি। যে কোনো ক্ষেত্রে কোর্সের ক্ষেত্রে সত্যিটা আমি তোমাকে বলে দিই যে ভাইয়া তুমি এইটা করো, তোমার লাভ হবে আলটিমেটলি। যারা এই যে বিভিন্ন গ্রামে গঞ্জে থেকে ঢাকায় গেছে না, 1 সপ্তাহ পরে তোমার বন্ধু বান্ধব যারা গেছে তাদের ফোন দিও, যদি আর সত্যিটা বলে থাকে ব্যর্থ, জীবন ধ্বংস করছে। এবং এই আফসোস সারা জীবন। একটা স্টুডেন্ট ঢাকায়, মানে 99% স্টুডেন্ট ঢাকায় যেই ফ্যাসিলিটিটা পাবে, তার সাথে সে নিজের এলাকায় থেকে তার সাথে এখন ভালো ফ্যাসিলিটি আছে প্রত্যেক যেইখানে সে পড়ো। কারণ সবচেয়ে বেস্ট টিচারগুলো তোমার অনলাইন। এটা কি কমন সেন্স তুমি লাগাও না কেন? কমন সেন্স। একটা সবচেয়ে ভালো টিচার সে অনলাইনে পড়াবে, তাহলে তুমি সবচেয়ে সেরা টিচারের ক্লাস অনলাইনে পাচ্ছ। তুমি কেন ভাইয়া এই যে
মানে একেবারে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ঢাকায় যায়। কী রে ভাই, ঢাকায় যারা পড়াবে, যারা তোমার একেবারে মেইন ব্রাঞ্চে, ওদের সাইতে তো যারা অনলাইনে পড়াবে তার ভালো টিচার। এটা তুমি ক্লাস দেখে বুঝো না? তোমাকে যায় গল্প গুজব করবে, দেখবা যে এক ব্যাচে 100 জন 150 জন ঢুকতেছে, কি হইলো তুমি টেরে পাবা না। দেখতে দেখতে 2 সপ্তাহ রেজাল্ট চলে আসবে, তারপরে ছবিও তো রেডি আছে ওদের, ছাপাই দিবে, তুমি মরো আর বাঁচো। বিশ্বাস করো, আমি সত্যি বললাম, এবং তুমি এটা মিলাই নিবা আমার কথাটা, ঠিক আছে? এবং এই জিনিসটা যে এইটা জিনিস খুবই ভয়ঙ্কর জিনিস, এই জিনিসটা না বোঝার কারণে। তুমি যেইখানে আসো সেইখান থেকে বাসায় বসে সুন্দর করে প্রিপারেশন নাও, অনলাইনে পড়ো, টাইমটা ঠিকভাবে কাজে লাগাও, তুমি দেখো যে তুমি অসাধারণ কিছু করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, এবং বারবার আমি একটু বলি যে সব সময় খেয়াল রাখবা যে তোমাদের যে জিনিসটা, যে ভাইয়া অ্যাডমিশনের সময় একটা দিন মানে হচ্ছে অন্য সময়ের একটা সপ্তাহের চাইতে দামি। তুমি একদিন লস করো মানে তোমার একটা সপ্তাহ, সেইখানে তুমি অ্যাডমিশনের আগে তুমি এই যে মানে কি কারণে, আমি তো মূর্খতা ছাড়া আর কিছু না, বিশ্বাস করো। মানে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে কি যারা ঢাকা গেছে তারা কেউ চান্স পাবে না? পাবে, কিন্তু ওই স্টুডেন্টটা ঢাকা যেই নাম্বার পেয়ে চান্স পাবে, সে যদি বাসায় বসে অনলাইনে পড়তো যেইখানে, এবং ওই পরিশ্রম করতো, আরও বেশি ভালো করতো সে। আমি এইটা জিনিস তোমাকে বলছি। একজনে বলে যে ভাই আপনি আমাকে স্বাস্থ্যের সব নিয়ম বললেন, এটা মানলে কি ভাই মরবে না? আরে বাবা, স্বাস্থ্যের সব ভালো নিয়ম মানলেও সে মরবে, না মানলেও সে মরবে, কিন্তু কথাটা হইলো যে সে যদি নিয়মগুলো মেনে চলে তাহলে দেখা যাবে সে অনেক দিন সুস্থ থেকে তারপরে মরবে, আরামের সাথে সে থাকবে। ঠিক তেমনি করে চান্স অনলাইনেও পড়ে হয়, অফলাইনেও পড়ে হয়, কিন্তু ভালো বেশি কোনটা সেটা তো আমার কাছে তোমার প্রশ্ন। অবশ্যই অনলাইন। আমি তোমাকে বলতেছি, তুমি যখন পরীক্ষা দিবা বাসায়, ওএমআরের সাথে সাথে দাগার প্র্যাকটিসটা করবা, দেখিও তোমার অসাধারণ প্রিপারেশন হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল করিও, দেখিও যে অসাধারণভাবে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, কত কিছু ইনশাল্লাহ করতে পারবা। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। শোনো, তোমরা তো জেন জি খুব ভালো, অসাধারণ আন্দোলন করছো, তবে সবসময় খেয়াল রাখবা যে প্রত্যেকটা ভালোর সাথে আবার কিছু খারাপও থাকে। ইসলাম যেটার নিষেধ করছে, তুমি যদি সেটা মনে করো যে ফ্যান্সি, ট্রেন্ডি, ফ্যাশন, ফালতু জিনিস, আমি সত্যি কথা বললাম, জীবনে উপরে উঠতে পারবে না, আমার নিজের চোখে দেখা। এই জন্য আমি সবসময় বলি অ্যাডমিশন টাইমে ডিলিট করো সব কিছু, পুরা ফোকাস থাকে বই কেন্দ্রিক, পড়া কেন্দ্রিক, আল্লাহর সাথে কানেক্টেড থাকো, অসাধারণ কিছু করতে পারবে। অ্যাডমিশন টেস্টে ভালো জায়গায় যাবা, সারা দুনিয়ায় দেখবা খাতির হচ্ছে যে হ্যাঁ খুব ভালো, আর ভালো কিছু করতে পারো না, বদনামের শেষ। ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস, নেইবার, রিলেটিভ, ফ্রেন্ড, মানে যে জীবনে ছিল না সেও কবে যে আমি জানতাম তো খুব খারাপ, আর যদি সফল হয় কবে আমি জানতাম আর খুব ভালো। আজব কথা, মানে যেইটা হবা সফল হইলে সাফল্যের সাথে সম্পর্কিত কথা লিখে দিবে। ওই যে বাংলাদেশ যখন জিতে কয় হ্যাঁ খুব ভালো, আর হারলে কয় তো এলে হারবে তো, যে আমার খেলার কোনো মন দেল আছে, কি করে না করে, মানে একে লোক ভালো খেললে রেজাল্ট ভালো হইলে কথা চেঞ্জ, খারাপ হইলে ওইটাও চেঞ্জ করে খারাপটা বলে। তো এইটা তোমার ক্ষেত্রে এইটাই হবে, এটা ভালো করে মাথায় রাখবা। জেনারেশন জুমার্স, জেনজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম একটি সহজ দরকার। আচ্ছা, দি টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। টুয়াইস যেটা আছে, টুয়াইস মানে হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। কী হবে বলো তো? টুয়াইস হচ্ছে কি বলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব মজা লাগবে পরে খুবই। আচ্ছা, ভ্রূণ অবস্থায় মাতৃকা করবে কখন হৃদস্পন্দন শুরু হয়? আচ্ছা, হার্ট বানানটা করি তোরে, ABCDEFGH। ও মিলে নেই, মিললে খুব ভালো হইতো। HEART না? হ্যাঁ, HEART। ওকে ফাইন। হার্ট 5টা বর্ণ, তার সাথে এক যোগ করে ফেলবা। হৃদস্পন্দন শুরু হয় 6ষ্ঠ সপ্তাহে, ঠিক আছে? তাহলে হৃদস্পন্দন শুরু হয় 6ষ্ঠ সপ্তাহ, ঠিক আছে? 6ষ্ঠ সপ্তাহে হৃদস্পন্দন শুরু হয়, হার্ট। হ্যাঁ, ওকে ফাইন। প্রত্যেকটা শিখাই দিব। মন, আলোর অপবর্তন কোন কারণে ঘটে? অপবর্তন হচ্ছে সন্তান, ব্যতিচার হচ্ছে আব্বা, বাপ, তাহলে ব্যতিচারের কারণে অপবর্তন সৃষ্টি হয়। অপবর্তন জানো তো? ধরো আলো এক রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একটা প্রতিবন্ধক আছে, ওর কিনারা ঘেসে যাবে, ওই যে না ভাই গা ঘেসতে চলে গেল, ওরকম একটা জিনিসের কিনারা ঘেসে যাওয়া, এইটাকে বলে হচ্ছে অপবর্তন, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবো, এটা হচ্ছে অপবর্তন। আচ্ছা, উদ্ভিদ দ্বারা সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়ন? দ্রুত পান, পটাশিয়াম এবং নাইট্রেট সবচেয়ে দ্রুত হয়। তাহলে এখানে দেখো পটাশিয়াম যেটা আছে এটা সবচেয়ে দ্রুত হচ্ছে যে শোষিত হয়। নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই? চাপ, তাহলে খেয়াল রাখবা বিক্রিয়ক এবং উৎপাদের যদি মোল সংখ্যা সেম হয় চাপের প্রভাব নেই। তাহলে এখানে 2 1 1 2, এদিকেও 2, তাহলে এদিকেও 2 জন আছে, এদিকেও 2 জন, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তার মানে হচ্ছে মোল সংখ্যা যখন ডেল এন সমান যখন 0 তখন হচ্ছে কোনো চাপের প্রভাব থাকে না, তার মানে এখানে কোনো চাপের প্রভাব নাই। বাস। পোলাইট, ভদ্র, কার্টিয়াস, কার্টেসি বিগার্স কার্টেসি, ভদ্র ব্যবহার পাইতে চাইলে ভদ্র ব্যবহার করতে হবে, ঠিক না? কার্টিয়াস, ওকে ফাইন। আচ্ছা, একটা 220 ভোল্ট
এবং 40 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কীভাবে করবা? 220 ভোল্ট, তার মানে কি আছে, এটা হচ্ছে ভি, 40 ওয়াট এটা হচ্ছে কি বলো ডাব্লু, তড়িৎ প্রবাহিত হবে আই, ঠিক না? 220 ভোল্ট, আচ্ছা এটা হচ্ছে 40 ওয়াট মানে হচ্ছে এটা পি, ওয়াট মানে পি। তাহলে এখানে খেয়াল রাখো পরাণের ভাই, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরাণের ভাই, তার মানে কি পি সমান হচ্ছে ভিআই, তার মানে আই সমান হচ্ছে কি বলতো পি ভাগ ভি। পি কত রে? পি হচ্ছে 40 ডিভাইডেড বাই 220, আর ভাগ করো এটা 40 ডিভাইড 220, 0 0 কাটো, 2 কাটো, এখানে 11, 11 দিয়ে 2 হলে 0.20, 0.2 এরকম কিছু আছে, অ্যাবসলিউটলি 0.2 অ্যাম্পিয়ার। দেখো যে কত মজা লাগে না পড়তে, আমার তো খুবই ভালো লাগতেছে যে একদম দুপুর টাইমটাও কাজে লাগতেছে এবং হচ্ছে যে একটা পড়া বাগায় যাচ্ছে, ঠিক না? অনেক ভালো লাগতেছে। দেখি চার্জ সুন্দর করে দিয়ে রাখবা, মোবাইলগুলো আগেই রেডি করে রাখবা। আচ্ছা, মানবদের ক্ষত নিরাময় কোনটি অপরিহার্য? মাইটোসিস, মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস এবং মিওসিসের বৈশিষ্ট্য এবং এদের যে গুরুত্ব। ওএমআর শিট ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে কালকে অবশ্যই দিয়ে দেবে, এটা লিখে রাখছি, ওএমআর দিয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ওকে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, দুর্বল নিউক্লিয়ার বল সৃষ্টির জন্য দায়ী হলো ওই যে সাথী তোমার দুর্বল বল আছে না, তাহলে হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল, ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম এবং এখানে বিটা ক্ষয় হয়, তাহলে বিটা ক্ষয় যেটা আছে এটার জন্য দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। আচ্ছা, বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ, তো এটা খুবই সহজ, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা, এফ এস কস থিটা তোমার বলছে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত? 1, তাহলে 1 যদি হয় তাহলে সর্বোচ্চ, দেখছো আল্লাহ যে আছে আল্লাহ সর্বোচ্চ, দেখো কারো মান কিন্তু 1-এর চেয়ে বেশি হয় না, অঙ্ক যে দিক দিয়ে করো আল্লাহ স্কিপ করার বুদ্ধি নেই, সর্বোচ্চ 1, আর তুমি যদি সর্বনিম্ন মান কিন্তু 0 না, -1, মানে তুমি আল্লাহ বিশ্বাস করছো না, তুমি মাইনাসে হয়ে গেছো, একেবারে সর্বনিম্ন, আর বিশ্বাস করছো +1, মারাত্মক। আমি তো চিন্তা করি এরকম করে, এবং খুবই অসাধারণ। তাই আমি প্রত্যেকে বলবো যে ভাইয়া পানি পর্যাপ্ত রেডি করে ক্লাসের মধ্যে বসবা, পানি রেডি থাকবে, গরম গরম কুসুম পানি খাবা, একটু বাদাম খাবা, আর দুপুর টাইমে আমরা ইনশাল্লাহ পড়বো, দুপুরে পড়ে অনেক মজা লাগতেছে। আর একটা রুটিন বলে দিই তোমার, হ্যাঁ, খুব অসাধারণ হইতে পারে, কীরকম সেটা বলি। ভোর থেকে তো উঠবা, চেষ্টা করবা ভোর 4-5টার মধ্যে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ একটু পড়েই পানি পান করবা, বুক ভরে শ্বাস নিলা, ধরে রাখলা, ছাড়লা, এরকম করে তারপর একটু রিভাইজ করলা, করার পরে প্রত্যেক ঘন্টায় 40-50 মিনিট করে সকালের ভোর থেকে শুরু করে পড়া শুরু করবা, 10টা পর্যন্ত এরকম করে পড়বা, 10টার দিকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা দেওয়ার পরে একটু যে উত্তরগুলো বলেছিস ব্যাখ্যা সহ তো এখানে আমাদের ওয়েবসাইটে তুমি সুন্দর করে পড়ে ফেললা, পড়ে ফেলার পরে 12টা 12:30টার দিকে একটু চেষ্টা করবা চোখ বন্ধ করে রেস্ট নিতে, এটাকে বলে মানে আফটারনুন, এটাকে বলে হচ্ছে যে পাওয়ার ন্যাপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতো চোখ বন্ধ করে নামাজের আগে, আমি যেটা করি সেটা, পারলে ওই সময় যদি খেয়ে নিতে পারো আরও ভালো, বাসায় থাকলে, যে কেন ভাই কারণ আছে, ওই সময় যদি 12:30 12টার মধ্যে খাও, খেয়ে যদি একটু রেস্ট করো, তারপরে হচ্ছে জোহরের নামাজের আগে উঠে একদম সুন্দর করে নামাজ কালাম পড়ে এসে দেখবা যে ওই সময় তোমার পেটের মধ্যে খাবার থাকলে কিন্তু সব রক্ত চলে যাবে পেটে, তখন ব্রেন ঠিকভাবে কাজ করবে না, আর যখন পেটটা খুব ক্ষুধাও লাগে নাই কিন্তু হালকা আছে পেট, তখন হবে কি জানো, ব্রেন অ্যাক্টিভ, রেডি। বুঝতে পারছো আমার কথা আমি কী বলছি? এবং তখন তুমি 2টা থেকে শুরু করবা পড়া, 2টা থেকে শুরু করবা, আগে যে ক্লাস থাকবে আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে সেটা আগে করবা, লাইভ 2:30টায় থাকলে, সপ্তাহে তো হচ্ছে 5 দিন লাইভ থাকবে, তাহলে যেদিন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনের লাইভ থাকলে, এক্সট্রা থাকলে সেটা অন্য কথা, 5 দিন থাকবেই, তাহলে দুপুর 2টা থেকে তুমি পড়া শুরু করবা, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পড়ার মধ্যে থাকবা, দৈনিক এটা 5টা থেকে সন্ধ্যা এই যে মাগরিব যে 6টা পর্যন্ত যে টাইমটা থাকে, এই টাইমে চাইলে হাঁটাহাঁটি করবা, হাঁটাহাঁটির সময় পারলে একটু মূল জিনিসগুলো এই যে ছোট্ট এরকম ডায়েরির মতো, এই যে এরকম ছোট্ট নোটবুকের মধ্যে মূল পয়েন্টগুলো জাস্ট লিখে রাখবা, ওইটা হচ্ছে জাস্ট রিভাইজ করবা, রেগুলার রিভাইজ করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাদাম দেওয়া ঠিকই বলছে, একটা করে দিতে হবে। আচ্ছা, তাহলে যেটা আছে সেটা হচ্ছে যে ওই রিভাইজ করবা, এসে মাগরিবের পরেই আবার হচ্ছে যে নোটগুলো করা হয়েছে সেগুলো সুন্দর করে রিভাইজ, একদম নোট বলতে আমি বলছি আমরা সামারি, লাইভ, বুক মার্কিংয়ে যা যা পড়িয়েছি সেগুলো পড়ে ফেলবা, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট এবং মেইন বই যে আছে যে লাইন দাগানো একদম সুন্দর করে পড়া কমপ্লিট, একই জিনিস বারবার রিভাইজ করবা। রাতে আমরা যদি সাধারণত তোমাদের মেডিকেল কোর্সের যারা, তাদের রাতে যদি কখনো মানে অ্যাডমিশনের কোনো রাতে যদি ক্লাস থাকে, সাধারণত ক্লাসটা হওয়ার সম্ভাবনা থাকবে 9টা বা 9:30, ওটা র্যাপিড রিভিশনে আমরা আসতে পারি। হ্যাঁ, যেমন আজকে আমরা সন্ধ্যা 7টায় আসবো হচ্ছে ইয়াদের ক্লাস নিয়ে, হচ্ছে প্রি মেডিকেল, ফ্রাইডে মেডিকেলের কোর্স ডিটেলস, ওদের কীভাবে পড়তে হবে সেটা নিয়ে, আর 9টায় আসবো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট গুচ্ছ প্রস্তুতি নিয়ে।
এবং ওইটা আজকে তো এটা আমরা হচ্ছে ওরিয়েন্টেশন করিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে কাদের কোর্সটা করা উচিত, কাদের উচিতটা ক্লিয়ার বলে দেবো, ঠিক আছে, যে করলে সুবিধা কি, না করলে মানে সুবিধা কি অসুবিধা কি, সবগুলো যেটা সত্যি সেটাই বলবো। আমাদের কোনোদিন চাওয়া এটা না যাবে তুমি তোমার ক্ষতি হবে আর তুমি আমাদের এখানে ভর্তি নো। আমি চাই তোমার যেটা ভালো তোমাকে আমি বলে দিব যে এই রাস্তায় গেলে এটা ভালো, এই রাস্তায় গেলে এটা ক্ষতি, এটা উপকার, এটা হচ্ছে অপকার, তুমি তারপরে ডিসিশন নিবা, ঠিক আছে। এই কাজটা ইনশাল্লাহ আমরা করব। এবং আমি যে জিনিসটা বলি বারবার, সবসময় যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে যে ইনশাল্লাহ হ্যাঁ সামারি ক্লাসগুলো একটা টাইমই করে দিচ্ছি আমরা, যে ইনশাল্লাহ এখন থেকে তোমাদের ধরো যে যেই দিন আছে, যেমন আগামীকালকে 7 তারিখে আছে, 7 তারিখে দুপুর মানে সকাল 10টা থেকে 12টার মধ্যে ইনশাল্লাহ সামারি ক্লাস তোমাদের আপলোড হয়ে যাবে। কোনো কারণে ধরো যে 10টা থেকে 12টার মধ্যে তোমার সামারি ক্লাস আপলোড হয়নি, তাহলে কি হবে, সেক্ষেত্রে অবশ্যই 2টার মধ্যে, 2টা হচ্ছে একেবারে লাস্ট টাইম, তার আগে ইনশাল্লাহ হয়ে যাবে। কেন, আর আমরা টার্গেট রাখবো সামনে যে আগের দিন সামারি ক্লাস দিয়ে দিতে। ধরো যে তোমার ক্লাস আছে 9 তারিখ, তাহলে 8 তারিখ সামারি ক্লাস, কিন্তু কালকে তো ফার্স্ট ক্লাস সাবজেক্ট ওয়াইজ, কালকে প্রথমে সকাল 10টার দিকে, হ্যাঁ 10টা থেকে ইনশাল্লাহ সামারি ক্লাস দেখবা, গ্রুপে ঢুকে সুন্দর করে নোট করে ফেললা, একদম চমৎকারভাবে সামারি ক্লাসগুলো নোট করলা, করে হচ্ছে যে খাতায় ওইটা আবার রিভাইজ দিবা। এই অনুযায়ী ইনশাল্লাহ দেখবা যে অসাধারণ একটা হচ্ছে অল ডায়াগনোসড উইথ আয়রন অ্যাট ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি। হ্যাঁ আয়রন এবং ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি হলে তো খুব ডেঞ্জারাস, মানে কি মাইন্ড ভালো থাকবে না, কোনো কিছু ভালো থাকবে না, ঠিক আছে। আচ্ছা এখন পর্যন্ত ডেইলি অ্যাক্টিভ স্টাডি মর্নিং 5টা to 1, 5 to 1 এই কয়টা দাগ পরে এভাবে রেগুলার পড়লেই 4, 4, 8, 12, 14 মানে তো 7-8 ঘন্টা। হ্যাঁ খুব ভালো, এটা খুবই ভালো স্যার। অনেক দিন মূর্খ আচ্ছা ঠিক আছে। সাথী তোমার দুর্বল মান, আরে সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, দেখিও ক্লাস দেওয়া আছে। আচ্ছা জিকে বইয়ের আপডেট বলি, জিকে বই হাসিনা পালার আগেই ওই বই তৈরি ছিল, ঠিক আছে। নতুন যে তথ্য সেটা আমরা তোমাকে অবশ্যই দিব, এটার কাজ আমরা করছি, ওইটা তুমি পাবা, ওয়েবসাইটে পড়তে হবে, ওইটার জন্য আবার বই কিনবা নো। আমরা যেটা সত্যি সেটাই আপডেট তথ্য আমরা বানিয়েছি, কিন্তু ওই বইয়ের মধ্যে বইটা যেটা ছাপানো ওইটা আমরা ছাপিয়েছি হাসিনা যাওয়ার আগে, ঠিক আছে। হাসিনা যে আল্লাহর রহমতে 5 তারিখে গিয়েছে, এটা তো আল্লাহর আশিস রহমত, ঠিক আছে। ফুল সিলেবাস আগে পড়াই দিলে কেমন হবে? হ্যাঁ ফুল সিলেবাসই তো পড়াবো। আচ্ছা কালকের এক্সাম, কালকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। এই 4 দিন তুমি রুটিন আছে, তোমার রুটিনটাও দেখো না, আসলে তোমরা যে একটা মূর্খ এটার প্রমাণ হচ্ছে এই যে এটা, দাঁড়াও এটা আমি তোমাকে দেখাই, এই রুটিনটা দেখো না রে, দেখি রুটিনটা এখানে কি আছে। দেখো 3 তারিখ প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালিসিস ক্লাস, 4 তারিখ প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালিসিস ক্লাস, 5 তারিখ প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালিসিস ক্লাস, 6 তারিখ প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন। এখানে কোনো এক্সাম আছে কিচ্ছু নাই, কেন? কারণ এই 4 দিন আমরা তোমাকে হচ্ছে এক্সট্রা আমরা পরীক্ষা নিয়েছি, এটা এক্সট্রা, এটা রুটিনের না, এটা হচ্ছে তুমি প্র্যাকটিস করলে 1000 নাম্বারের একটা মানে আমরা কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করে তুমি 100 করে আজকে তৃতীয় 100 নম্বরের পরীক্ষা, এটা দিলে ভালো, না দিলে সমস্যা নেই। অনেকে কিছুই পড়ে নেই, তার দেওয়ার দরকার নেই, কালকে থেকে শুরু হবে। তাহলে কালকে 7 তারিখে আমরা যে এই যে কালকে শুরু করব, কালকে থেকে আমাদের যে শুরু হবে ইনশাল্লাহ দেখতে পাবো। হ্যাঁ কালকে একটা আমরা এমনিতে একটা মেডিকেল অ্যাডমিশনের বেসিক টেস্ট রাখছি, এটা তুমি দিলে খুবই ভালো, এটা দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু নর্মালি যে আজকে পর্যন্ত যে তোমাদের 3টে এক্সট্রা পরীক্ষা হলো, এগুলো হচ্ছে এক্সট্রা এমনিতে তোমাকে প্র্যাকটিসের মধ্যে, মানে তোমার অভ্যাস তৈরি করা, যাতে করে তুমি রেগুলার। আচ্ছা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, আচ্ছা আমরা একটা প্ল্যানিং করছি, আমরা যেভাবে রুটিনটা সাজিয়েছি সায়েন্টিফিক্যালি সাজিয়েছি, ঠিক আছে। আমরা হচ্ছে যে অনুযায়ী সাজিয়েছি, এটা হচ্ছে যে দেখা গিয়েছে যে আমরা শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারটা, আমি তোমার একটা জিনিস বলি, আমরা হচ্ছে যে এক্সট্রার সাথে এই যে দিনগুলো আছে তার সাথে আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তোমরা চাচ্ছ তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের ভালো। অলরেডি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের বেশি জিনিস কিন্তু আমরা আলোচনার মধ্যে এই যে কোশ্চেন অ্যানালাইসিসে আনছি, এবং যে রুটিন আছে এই রুটিনের সাথে আমরা শর্ট সিলেবাসের আমরা একটা অন্য প্ল্যানিং করছি, সেটাকে আমি বলি। এগুলোর সাথে সাথে শর্ট সিলেবাসের কিছু করে সামারি ক্লাস আমরা তোমাকে যুক্ত করে দেবো, ওগুলো তুমি আগে পড়ো। তার মানে এখন থেকে তুমি শর্ট সিলেবাসের পড়া পড়ছো, শর্ট সিলেবাসের বাইরে একটু করে সামারি করে আগায় থাকতেছো, তাহলে হবে কি যে শর্ট সিলেবাসের বাইরের জিনিসগুলো তখন তোমার মানে আগের সিলেবাসের পড়াটা যেভাবে তুমি পড়ছো সেই অনুযায়ী তোমার হচ্ছে আয়ত্তে চলে আসবে। আমি জানি একটা কঠিন জিনিসকে কীভাবে সহজে আয়ত্তে আনতে হয়, একবারে না, এটাকে আস্তে আস্তে। ধরো তুমি ঘুম থেকে উঠতে সকাল 9টায়, তুমি একদিনে ভোর 5টায় আসবে, এটা হবে না। তা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো অল্প করে কিন্তু আমরা তোমাকে দৈনিক একটু করে পড়ায় ফেলবো, এবং দেখো শর্ট ফুল গোটালটাই কিন্তু আমাদের নভেম্বরের 8 তারিখে শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তার মানে কি
তোমার ডিসেম্বরে যদি 6 তারিখ পরীক্ষা হয় তাহলে তার 1 মাস আগে, আর যদি জানুয়ারির 3 বা 10 তারিখ হয় তাহলে তার 2 মাস আগে শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে তুমি কতটা ইনশাল্লাহ আগায় থাকতেছো। ঠিক আছে, আচ্ছা রুটিনটা যদি আমি বলে দিই, যেমন 7 তারিখে কালকে আমরা যে ক্লাস করব 4টা সাবজেক্ট পড়বো, কেমিস্ট্রি, বায়োলজি মানে জুলজি, ইংলিশ এবং জেনারেল নলেজ। এই 4টারে হচ্ছে সামারি ক্লাস হবে। লাইভ ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ দুপুর 2:30টায় হবে, এবং লাইভ ক্লাসে আমি হচ্ছে যে সামারিটা আগে অবশ্যই করে ফেলতে হবে, বুক মার্কিং করে ফেলতে হবে, করে ফেলে তারপরে হচ্ছে তুমি কি করবা যে লাইভ যে ক্লাসটা আছে সেটা 2:30টায় অ্যাটেন্ড। কালকে একটু বেশি প্রেশার হবে, কিন্তু তারপরে দেখো 9 তারিখ আছে, তার মানে 9 তারিখের যে সামারি সেটা 8 তারিখে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। 8 তারিখে তুমি হচ্ছে সামারি, বুক মার্কিং, ইংলিশ, সাধারণ জ্ঞানের ক্লাস করে ফেললা। 9 তারিখ তুমি হচ্ছে যে দুপুর 2:30টা থেকে লাইভ ক্লাস করে ফেললা। আর লাইভ ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা, 4টা সাবজেক্ট আমরা আলোচনা করব। তুমি সামারি, বুক মার্কিং, ইংলিশ, সাধারণ জ্ঞান সুন্দর করে আগে নোট করে ফেললা। করে ফেলার পরে তুমি হচ্ছে দেখো এই যে এখানে দেখো যে এটা হচ্ছে সামারি, এটা হচ্ছে সলিউশন এখন কেবল তো ক্লাস শুরু হচ্ছে। বুক মার্কিং ক্লাস আছে, এই যে লাইভ ক্লাস আছে। অ্যাক্টিভ টেস্ট হচ্ছে যেইটা আমরা পড়াইলাম সামারি, বুক মার্কিং, লাইভে, সেইটার উপরে 25 নম্বরের অ্যাক্টিভ টেস্ট। এটা হচ্ছে তোমার হচ্ছে নাস্তা, এটা মানে হচ্ছে যে তুমি পড়াটা বুঝলা কিনা ক্লাসে সেইটার উপরে। তারপরে হচ্ছে যে এই যে এইখানে তুমি দেখো ক্লাস টেস্ট, প্রত্যেকটা 100 নম্বরের, এই যে 100 নম্বর এগুলো প্রত্যেকটা 100 নম্বরের। এবং এখানে তুমি দেখবা ইংলিশের টপিক, জিকের টপিক্স, ইংলিশের দেখবা যে তোমার প্রত্যেকটা টপিক্স। এটা দিয়ে আমরা তোমাদের গ্রুপে কালকে ছোট্ট একটা ভিডিও আপলোড হয়ে যাবে যে এই টপিক্সগুলো কীভাবে, হ্যাঁ, কত স্কোর উঠলে বুঝবো যে পাবলিক মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, সবসময় মাথায় রাখবা যে তোমার যদি আল্লাহর রহমতে 60 থেকে 70-র মধ্যে তুমি থাকো তাহলে তোমার স্কোর ভালো, এটা আস্তে আস্তে তুমি আগাবা ইনশাল্লাহ। 60 থেকে যত বেশি পেতে পারো, প্রথমের দিকে একটু তুমি কম পেতে পারো, কিন্তু আস্তে আস্তে তোমার বাড়াতে হবে 60+, 100 নম্বরের মধ্যে 60+ আস্তে আস্তে হলে, কারণ আস্তে আস্তে রেগুলার অল্প অল্প করে আগের পড়াটা ধরে রেখে যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, দৈনিক 1 নম্বর ইমপ্রুভ করতে পারি ইনশাআল্লাহ, দেখবা যে অসাধারণ। প্রতিদিন কত ঘন্টা পড়লে ভালো হবে? আসলে তো দৈনিক 8, 9, 10 ঘন্টা পড়া উচিত, মানে লাইভ ক্লাস সব কিছু মিলে। তা আমার মতে তুমি প্রত্যেক ঘন্টায় 40-50 মিনিট পড়ো। টাইমের চাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাকে যেই পড়াটুক দেবো সেইটুকু তুমি যত ভালোভাবে শেষ করতে পারো। এখন যেমন আমার ক্লাস তোমার 1 ঘন্টাতে তোমার হচ্ছে যে অন্য জায়গায় 8-10 ঘন্টা, তা তুমি আমার 1 ঘন্টা ক্লাস করলা, যা শিখবা ইনশাল্লাহ, এটা আমরা আশা করি অন্য জায়গায় 8-10 ঘন্টা ক্লাস করলে সেটা শিখবা। তুমি মিলাইও, কালকে আমাদের সামারি ক্লাস দেখবা ইনশাল্লাহ, আবার লাইভ তো দেখতেই পারছো, তাহলে বুঝে ফেলবা যে আমরা কীভাবে তোমাকে গাইড করছি ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের যত কোচিং আছে আগে কোচিংগুলো একটু দেখে ফেলো সবাই, আমি বারবার বলছি, যাতে তোমার এই কনফিডেন্স, বিশ্বাস করো আমি সত্যিটাই বলছি তোমাকে, তুমি অবাক হয়ে যাবা যে কোচিংগুলো তুমি কিরে ভাই এরা তো কিছুই করে না, যা খালি দাগায় দিচ্ছে, একটু হচ্ছে আজে বাজে কথা বলে ক্লাস শেষ। তুমি মানে টের পরে কী হলো, তুমি দেখো কেবল তো ক্লাস শুরু হচ্ছে, হ্যাঁ কোচিংগুলো 2-1 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে সব কোচিংয়ে, ঠিক না? তারপরে তো আমি তো দৈনিকে আসবো ইনশাল্লাহ, তোমাদের কাছে আমি শুনবো, সবাই তোমরাই বলবা যে জিনিসটা কী হচ্ছে। 8টার দিকে ঘুম পায়, কী করবো? ভোরে উঠলে 8টার দিকে ঘুম পায়, মানে সকালে ওই সময় একটু 15-20 মিনিট ঘুমাই নিবা, তারপরে আবার শুরু করবা, হ্যাঁ ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তাহলে এই অনুযায়ী আমরা হচ্ছে যে পড়তে থাকবো, ঠিক আছে? আর আজকে সন্ধ্যা 7টায় হচ্ছে প্রি মেডিকেল এবং হচ্ছে ওই যেটা হচ্ছে ফ্রাইডে মেডিকেলের 25-26-এর ওরিয়েন্টেশন ক্লাস সন্ধ্যা 7টায়, আর 9টায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এইটার। তবে আমি বলবো যারা তোমরা আমাদের মেডিকেল কোর্স সবারই ওই ক্লাসটা অবশ্যই দেখা উচিত, যাতে করে তুমি ঠিক ডিসিশন নিতে পারো। ভর্তি হওয়া ভর্তির বাইরে সবারই ক্লাসটা করা উচিত, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট করা উচিত কি উচিত না, তোমার মাথায় এটা আসবে এবং তুমি ঠিক ডিসিশন ইনশাল্লাহ নিতে পারবা, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে প্রত্যেকে 5 মিনিটের জন্য ঘুমাই, দেখা যায় 3 ঘন্টা। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের গ্রুপ নিয়ে আমি তোমাদের কালকে গ্রুপে কথা বলবো, মেডিকেলের যে গ্রুপ সেখানে আমরা কথা বলবো, টেনশনের কারণ নেই, হ্যাঁ ঠিক আছে? ওইটাতে তোমাদের কীভাবে জয়েন করানো হবে সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ। আমি কি ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিতে পারবো এইচএসসি 21-24? এবার তো আমরা অ্যাপ্লিকেশন করেছি, সবাই বলছি, আমার মনে হয় যে সেকেন্ড টাইমও চালু হয়ে যাবে, মানে ঢাকা ইউনিভার্সিটি। আর মেডিকেলের ক্ষেত্রে সেকেন্ড টাইম আছে, ইমপ্রুভমেন্ট যারা তারাও দিতে পারবে, এটা আমরা আশা করি। তাইলে ঠিক আছে, ইংলিশের প্র্যাকটিস এক্সামটা কি তা নাই ওয়েবসাইটে সবগুলোই হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশফিয়া আমিন, থ্যাংক ইউ। তা ইনশাল্লাহ আমরা দেখব যে 3 ঘন্টা হয়ে গেছে, এখন আমি কী করবো? আচ্ছা, মিরাজউদ্দিন 5 মিনিটের জন্য উঠে দেখছো 3 ঘন্টা, আস্তে আস্তে ঘুম ছিল দেখেই তো, অভাব ছিল দেখে ঘুমাইছো। সকালে ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি হচ্ছে যে ঘুমাইতে হবে ইনশাল্লাহ। আজকে থেকে আমি নিজে টার্গেট করছি 10টার মধ্যে, 10টা 10:15 মধ্যে ইনশাল্লাহ ঘুমায় যাওয়া,
এবং হচ্ছে রাতের খাওয়াটা চেষ্টা করতে হবে যে সন্ধ্যার আগে খেয়ে ফেলা। হ্যাঁ, রাতে জাস্ট পানি বাদাম টাদাম একটু খেয়ে ফেলা, তাড়াতাড়ি ঘুম, সকাল থেকে উঠে পড়া খাওয়া দাওয়ার মধ্যে সকাল 8টা-9টা থেকে শুরু করবো। তো ইনশাল্লাহ 1000 মার্কের কোশ্চেন্সগুলো ওগুলো হচ্ছে পড়বা ব্যাখ্যা সহ, পড়ে হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে যে আজকে সহ 300 নাম্বারের পরীক্ষা হয়ে গেছে। তা ইনশাল্লাহ তা প্রত্যেকে ভালো থাকো। আর তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে হচ্ছে যে আমি জানি আমাদের এখানে যারা ভর্তি হয়েছে, আমি অলরেডি যেটা 80 থেকে 90% স্টুডেন্ট অন্য কোচিংয়ের ভর্তি হওয়া স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে। তা অন্য কোচিংয়ের সত্যিটা বলবা, আমাদের থেকেও ভালো হলে সেটা বলবো, আর আমরা যদি ভালো হয় সেটা বলবো, ঠিক আছে? সত্যিটা শুনতে চাই আমরা। হ্যাঁ, তাই ইনশাল্লাহ তোমরা ক্লাস তো শুরু হবে, আমরা যে কথাগুলো বলছি এতদিন মাথায় তো ঢুকছে, এই কথাগুলো সত্য না মিথ্যা 2-4 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে, তোমাদের মুখ থেকে ইনশাল্লাহ আমরা শুনবো ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকে ভালো থাকিও। আচ্ছা, ক্লাস হচ্ছে আমাদের প্রাইভেট যে গ্রুপ আছে, তোমাকে যারা ভর্তি হয়েছেন তোমাদের গ্রুপের লিঙ্ক নিশ্চয়ই দিয়েছে, যারা পাও নাই ইনশাল্লাহ কালকের মধ্যেই পেয়ে যাবা। এবং আজকে আরও 2টা ক্লাস আছে, একটা হচ্ছে সন্ধ্যা 7টায়, এটা হচ্ছে তোমার ইয়াদের ক্লাস প্রি মেডিকেল, এবং হচ্ছে যে তোমার ফ্রাইডে মেডিকেলের 25-26-এর ওরিয়েন্টেশন পেজে, আর রাত 9টায় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, কারা প্রস্তুতি নেওয়া উচিত, হবে কি হবে না, এটা নিয়ে আমরা ডিটেলস এবং কোথায় ভর্তি হওয়া হচ্ছে সবগুলো আমরা ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, শফিউল ইসলাম শাকিল, কোনো সমস্যা, অন্য কোচিং অবশ্যই থাকতে হবে, মানে থাকতে হবে, না হলে আমরা ভালো যে পড়াই কিনা সেটা বুঝবা কেমন। এই জন্য আমি বলি, আমি খারাপ কাউকে বলি না, যে অবশ্যই অন্য কোচিং না হলে আমরা তো আমাদের সাথে কেউ ভালো হলে বুঝবা কীভাবে, এই জন্য আমি বলি অন্য কোচিংয়ে দেখে যদি দেখো যে আমরা নাম্বার 1, তাহলে আমাদের সাথে একদম একভাবে সুন্দরভাবে। 11টায় ঘুমাতে যাওয়ার সুযোগ হয় না, কারণ 11টার আগে 11টায় ঘুমাইতে গেলে একটু ওদিকে ভোর 4টা-5টার দিকে উঠতে হবে, এই আর কি, ঠিক আছে? হ্যাঁ, অন্য কোচিংয়ে সবাই আছে আমরা জানি, আমি শুধুমাত্র এখানে মানে হয়তো ভাই বললাম 10% 5% থাকতে পারে যারা অন্য কোচিং যায়নি। হ্যাঁ, ওই যে রেটিনাতে গেছে, ওই যে কোনো সমস্যা নেই, রেটিনা কেমন পড়ায় দেখতে পারবা, এবং আমরা শুনবো তোমার কাছে ইনশাল্লাহ যে ওরা কী পড়ে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কারো বদনাম করবো না, সুনামটাই করে দিব অন্যদের ইনশাল্লাহ, মানে সত্যিটাই বলবো। স্যার র্যাপিড রিভিশন ক্লাসটা নিয়েন ইনশাল্লাহ, এটা আমার টার্গেট থাকবে। হ্যাঁ স্যার, এটা কি বলছো একটু জাস্ট কমেন্টসগুলো একটু দেখে নেই, এটা কি বলছো তোমরা কমেন্টসগুলো, পারিবারিক খোঁজ। হ্যাঁ, র্যাপিড রিভিশন ক্লাস আমিও স্যার মেডিকোতে আছে। হ্যাঁ, সবাই কোনো না কোনো, তবে এই যে বিড়ালের ছবি এগুলো কি স্টুডেন্ট, এগুলো কিন্তু যে কোনো সময় কিন্তু গ্রুপ থেকে ডিলিট করে দিলে কিছু হইতে পারবে না তখন। আসিয়া রেটিনা স্যার, এইখানে আসিয়া রেটিনাতেও আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আরে ওরা এতগুলো ছবি কষ্ট করে কালেক্ট করে দেখাইছে, নাইলে হবে ভর্তি হইতে, ওদের এতটা কষ্ট, এটা তো অস্বীকার করা যাবে না, ঠিক না? যত প্রোগ্রামার ইয়া করে। স্যার বুক মার্কিং ক্লাসটা কেমন হবে? বুক মার্কিং ক্লাসটা কেমন হবে, বইটা কীভাবে পড়তে হবে সেটার ক্লাস কালকে তো গ্রুপে পাবা, তাইলে বুঝে ফেলবা। এখন আমি যদি বলি একটা শব্দ বলি তোমাকে, হ্যাঁ, মাহাল কিতা মানে কি জানো? আচ্ছা ভাই, এটা কি, এটা কেমন জিনিস, খাবার নাকি জানো? তা ক্লাস না দেখলে তো বুঝবে না কেমন হবে। বুক মার্কিং ক্লাস গ্রুপে পেয়ে যাবা, তখন দেখবা যে ইনশাল্লাহ স্যার কখন এতগুলো পড়া হয়ে গেছে বুঝতেও পারিনি। ইনশাআল্লাহ সেলিম রানা দেখিও যে ইনশাআল্লাহ কীরকম করে আমাদের পড়ার সিস্টেমটা কতটা সায়েন্টিফিক বুঝতে পারবো ইনশাআল্লাহ। স্যার শর্টকাট ক্যালকুলেশন একটা ভালো করে বুঝাই দিন, দিব ইনশাআল্লাহ। ফেজদৌসি খানম ইয়া নিয়ে রাখছি ইনশাআল্লাহ। স্যার কালকে রেটিনা ওরিয়েন্টেশনে গেছিলাম, ওরা বিগত স্টুডেন্ট ভাড়া করে নিয়ে আসছে। ঠিক আছে, ক্লাসগুলো দেখো না কেন, কি মজা হচ্ছে। এটা আমার আম্মুর আইডি স্যার, কমান্ডো ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, নাইমা খাতুন শিখা, ভেরি নাইস। বাবা মার আইডি দিয়ে ক্লাস করে আমরা বেশি ইয়ে করি। স্যার জাস্ট আপনার এইখানেই ফার্স্ট অ্যান্ড লাস্ট না, এইখানে পড়ার সাথে অন্য এক জায়গায় পড়তে আমি নিরুৎসাহিত করি না, একটু দেখলাম যে একটু কিছু টাকা দিয়ে দেখলা যে কী পড়ায়, যদি ভালো পড়ায় ওইখানে চলে যাবো। আর যদি দেখো আমরা বিশ্বাস করো, আমি বলছি না সবগুলো কোচিং যোগ করো, আমাদের সমান হবে না ইনশাল্লাহ। আমি এটাকে আন্দাজে বলি, আমি জানি না কোথায় কী পড়া, আমি না জানি একটা জিনিস বলবো, আমাদের পড়াটা আল্লাহ প্রদত্ত ইনশাল্লাহ, এটা ডিফারেন্ট, এটা নকল করেও হবে না যে আমার ক্লাস দেখে মুখস্থ করে কবে পাবে না ইনশাল্লাহ, যতদিন আমি আছি ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকো। ঠিক আছে, যেইটা পড়াবো দেখিও যে কী পড়াই ইনশাল্লাহ। স্যার একসাথে একাধিক জায়গায় পড়লে কোনটাকে ঠিকভাবে ভাবা হয় না, কোনোটাই ঠিকভাবে হয় না। একাধিক জায়গায় দেখে আগে যেখানে সবচেয়ে ভালো সেইটাকে 1 নম্বর ধরবা, বাকিগুলোকে। হ্যাঁ স্যার সামারি ক্লাস দেখে নোট করছি, এখন কি স্যার লাইভ দেখে নোট করতে হবে? লাইভটা সাথে সাথে কমেন্টস আর হচ্ছে একটু একটু নোট করে বলবা। হ্যাঁ, আব্বার আইডি আই হ্যাভ বিন অ্যাডমিটেড টু অনলি ইনস্টিটিউট স্যার। না, এখানে তো ভর্তি হয়েছে, থ্যাংক ইউ মোহাম্মদ নাইম ইসলাম। অন্য জায়গায়
ঘুম ঘুম তাড়াইতে হবে না, ঘুম ভালো জিনিস। ঘুমের জন্য কোটি কোটি টাকা খরচ করে মানুষ ওষুধ কিনে খাচ্ছে, আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছে ঘুম, এটা খুবই পজিটিভ। প্রয়োজনীয় ঘুম দরকার আছে, ঘুম কমানো কোনো ভালো কাজ না। ঘুম কেন কমাবো? হ্যাঁ, যদি 9.5 ঘন্টার বেশি ঘুম হয় তাইলে কমানোর জন্য ওষুধ লাগবে। 9.5 ঘন্টা, 24 ঘন্টা 9.5 ঘন্টা পর্যন্ত ঘুম ভালো, কিন্তু সবচেয়ে ভালো 7.5 থেকে 7 ঘন্টা ঘুমানো। ঠিক আছে স্যার? আম্মু বলে তুমি নাবিল স্যারকে আনে না, ভেরিফাইড নাকিব জামান, তোমার আম্মাকে সালাম দিও আমার। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে তারপর অন্য, হ্যাঁ ক্লাস করবো একটু জাস্ট, অন্য কোচিংয়ে স্যার টানা 2.5 আওয়ার্স বসে থাকলে মনোযোগ থাকে না। 2.5 ঘন্টায় বসে থেকে কি পড়ায়, কতটুকু শিখাইলো সেটা একটু নোট করবা, আর আমরা যে পড়াই কী পড়াচ্ছি সেটাও নোট করে বলবা। স্যার লাইভ দেখে নোট করতে পারি না, পরে দেখে নিবা তাহলে। স্যার এখানে রুটিন এত কম্পেয়ার যে অন্য জায়গায় ক্লাস করে কুলানো যাবে না, না সেটা তো ঠিক আছে, কিন্তু অন্য জায়গাটা একটু দেখলা যে ওরা কি আসলে ভালো পড়াচ্ছে নাকি আমাদের থেকে, বুঝো নাই? আমাদেরকে টেস্ট করার জন্য আমি তোমাকে এটা বলি। আমি সবসময় বলি অন্য জায়গায় একটা জায়গায় অন্তত একটা জায়গায় দেখা উচিত, ঠিক আছে? দেখে যে তা না হলে তোমার কনফিডেন্স থাকবে না। আমি তো জানি যে আমরা কি পড়াবো ইনশাল্লাহ, অন্য যারা পড়ায় সেটা আমার জানা আছে, কিন্তু তারপরে হচ্ছে তোমাকে আমি বলি কেন, আমি তো এটা হিসাব করেই বলি যে তুমি অবশ্যই যাও, যে আমাদের স্যার ভালো পড়ায় ওই জায়গায় পড়বা। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এটা হ্যাঁ, মায়ের আইডি চালানো এটা অবশ্যই খুব ভালো। তাহলে প্রত্যেকে এখন থেকে ভালো করে পড়বা এবং দোয়া করিও, দেখিও যে আমরা কি করছি, ইনশাআল্লাহ বুঝতে পারবা ইনশাআল্লাহ। তা থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকেই ভালো করে হ্যাঁ এখন থেকে শুরু করে ফেলো। আর আজকে 9টায় যে ক্লাসটা অবশ্যই করিও, ওইখানে তুমি গাইডলাইন পাবা যে তোমার ডিসিশনগুলো কীভাবে কোনটা নেওয়া উচিত, লাভ ক্ষতি কী সেটা আমি বলে দিব। 11টা ঘুমাইতে গেলেও খুব ক্ষতি নেই, তবে 10টা যত আগে ঘুমানো যায়, কিন্তু 11টা পার করো না। ইব্রাহিম খলিল হচ্ছে আচ্ছা, বইয়ের যে ওই যে ইয়ার যে বইগুলো নতুন যেটা আমরা আর যে ছাপানোর যে ব্যাপারটা, ওইটা এই মাসের 20 তারিখ লাগবে। 20 তারিখে ইনশাআল্লাহ হয়তো আমরা হাতে পাবো, ঠিক আছে? আই রিয়েলাইজ লাইফ টু মাচ কমপ্লিকেটেড উইথ পার্সোনাল আইডি। স্যার আমি কোথাও দেখি না আর চাইও না, না দেখবা রায়ান, না দেখলে বুঝতে পারবা না যে আসলে জিনিসটা কী। হ্যাঁ, তা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই। স্যার অনলাইন পরে একাডেমিক, অনলাইন পরে খালি একাডেমিক না, সারা দুনিয়ার সব কিছু করা সম্ভব অনলাইন যদি তুমি ভালো করে পড়তে পারো। হ্যাঁ, আগামীকাল ইনশাআল্লাহ 2:30 হবে। আর আজকে হচ্ছে যে তোমাদের 9টায় একটা ক্লাস আছে, সেটা হচ্ছে যে ইয়া করবো আমরা, ওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিটের ওরিয়েন্টেশন ক্লাস। বাসায় ফোনও একটা, আইডিও একটা, ভেরি নাইস। আমার সাথে আমার আম্মু ক্লাস করতে করতে মূর্খ স্যার ঠিক আছে, বুঝতে পারছি। তারপর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ, ভালো করে পড়ো ইনশাআল্লাহ, যাতে আমরা 1 নম্বর পড়াটা আল্লাহর রহমতে পড়াইতে পারি ইনশাআল্লাহ। তারপর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ, খুব অসাধারণ কিছু হতে যাচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।